দেখো সিরিজ আরএলসি সার্কিট আমরা একটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই সিরিজ আরএলসি সার্কিটের ক্ষেত্রে রেজোনেন্স কখন ঘটে সেটা আমরা দেখব, ঠিক আছে। তো প্রথমে দেখো এই যে সিরিজ আরএলসি সার্কিট, তার ক্ষেত্রে আমরা কি কি ধরনের রিঅ্যাকটেন্স দেখতে পাই। রিঅ্যাকটেন্স, এই যে সার্কিটটা সিরিজ আরএলসি সার্কিট, এখানে আমাদের টোটাল ইম্পিডেন্সটাকে আমরা কিভাবে লিখতে পারি, জেড ইকুয়াল টু কত লিখতে পারি বলো। জেড ইকুয়ালস টু আমরা লিখতে পারি টোটাল ইম্পিডেন্স মানে কি, রেজিস্ট্যান্স প্লাস ইন্ডাকটেন্স প্লাস ক্যাপাসিটেন্স, এই তিনটের মিলিয়ে যে টোটাল ইম্পিডেন্স, এটাকে আমরা এরকম লিখতে পারি। তো আর প্লাস, এটা আমি সিরিজ আরএলসি যখন পড়িয়েছিলাম তখন ডিটেলে পড়িয়েছি, আর প্লাস কত, জে ইন্টু এক্সএল মাইনাস এক্সি, হ্যাঁ জে ইন্টু এক্সএল মাইনাস জে ইন্টু এক্সি মাইনাস জে ইন্টু এক্সি, ঠিক আছে। এবার এটাকে যদি আমরা জেটাকে কমন নিই তাহলে কি হবে, এখানে জে ইন্টু এক্সএল মাইনাস এক্সি হবে, এক্সএল মাইনাস এক্সি হবে, ঠিক আছে। এটা হচ্ছে এই সার্কিটটার ইম্পিডেন্স। এবার যদি আমরা এই গ্রাফ হিসাবে দেখি, গ্রাফের হিসাবে দেখি, তাহলে এক্সএল মানে আমরা কি জানি, এক্সএল ইকুয়ালস টু কত, গ্রাফিক্যালি আমরা দেখাবো তার আগে আমরা ফর্মুলাটা দেখে নিই। এক্সএল ইকুয়ালস টু হচ্ছে 2 পাই এফএল, তাই তো, 2 পাই এফএল, এটা হচ্ছে এক্সএল এর ফর্মুলা। আর এক্সি সমান কত, এক্সি সমান হচ্ছে 1/2 পাই এফসি, 1/2 পাই এফসি। তো গ্রাফের হিসাবে আমরা আগে দেখেছি একবার, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা এক্সএল দেখাবো, এক্স অ্যাক্সিস বরাবর ফ্রিকোয়েন্সিকে দেখাবো। ওয়াই অ্যাক্সিস বরাবর এক্সএল আর এক্স অ্যাক্সিস বরাবর ফ্রিকোয়েন্সিকে দেখানো হলো। তাহলে বলো কিরকম হবে গ্রাফ, এক্সএল এর গ্রাফ কিরকম হবে, স্ট্রেট লাইন স্যার, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, ঠিক আছে। অরিজিন, হ্যাঁ অরিজিন দিয়ে পাস করবে এরকম একটা স্ট্রেট লাইন হবে এরকম, ঠিক আছে। এটা হলো এক্সএল এর গ্রাফ। আর এক্সসি এর গ্রাফটা কেমন হবে, রেক্টাঙ্গুলার হাইপারবোলা। এক্সসি এর গ্রাফটা আমি এখানে দেখিয়ে নিই, এখানেই দেখিয়ে দেবো, ঠিক আছে। আমি এখানেই কমা দিয়ে এক্সিও দেখিয়ে দেবো, ঠিক আছে। এক্সিটাকেও আমি কমা দিয়ে কালো রং দিয়ে দেখাবো। কালো রং দিয়ে যদি দেখাই তাহলে এইরকম একটা গ্রাফ আসবে। এটা হবে কালো রং দিয়ে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এক্সির গ্রাফ, ঠিক আছে, এক্সি। এবারে দেখো যখন আমার যদি আমরা দেখি এই ছবি থেকে, যখন আমার ফ্রিকোয়েন্সি বাড়ছে আস্তে আস্তে কি হচ্ছে, ফ্রিকোয়েন্সি বাড়ার সঙ্গে সঙ্গে এক্সেলটা বাড়ছে, সবুজ রং দিয়ে দেখানো হয়েছে এক্সেল কে, এটা হচ্ছে এক্সেল এর জন্য, তাই তো, এটা হচ্ছে ফর এক্সেল। আর কালো রং দিয়ে দেখিয়েছি আমি এক্স সি কে। তাহলে দেখো যখন ফ্রিকোয়েন্সিটা বাড়ছে তখন কি হচ্ছে, এই ফ্রিকোয়েন্সি বাড়ছে মানে কি, আমরা যত এই দিকে এগিয়ে যাচ্ছি তত কি হচ্ছে, এক্সেলটা বেড়ে যাচ্ছে, সবুজ রঙে যেটা দেখানো হয়েছে সেটা বেড়ে যাচ্ছে, আর কালো রং দিয়ে যেটা দেখানো হয়েছে সেটা কমে যাচ্ছে, তার মানে এক্সিটা কমে যাচ্ছে। তাহলে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, জেড এর ভ্যালুতে জেড ইকুয়াল টু এক্সএল মাইনাস এক্সি, একটা বাড়ছে একটা জিনিস কমছে, এবং দুটোর বিয়োগ ফলটাকে আমাকে এখানে দেখাতে হবে। দুটোর বিয়োগ ফলটা কিরকম হবে বলো, দুটো জিনিসকে বিয়োগ করো, তুমি যখন এখানে আছো প্রথমে ফ্রিকোয়েন্সি যখন 0 সেই সময় কি রকম হচ্ছে, তখন আমার এক্সিটা বড় আছে এক্সএলটা ছোট আছে, তাই তো। এবার যদি আমি এক্সএল মাইনাস এক্সি বার করতে চাই তাহলে এক্সএল তো 0, গ্রাফটা কিরকম দেখতে হবে বলো। আচ্ছা ছাড়ো, তার আগে আমি একটা জিনিস বলে নিই, পরের ব্যাপারটাই আসছি। আচ্ছা এই গ্রাফ থেকে একটা জিনিস দেখো দেখি, এইখান থেকে দেখতে পাচ্ছি কালো রং দিয়ে এক্সি কে দেখিয়েছি যেটা ক্রমশ কমছে ফ্রিকোয়েন্সি বাড়ার সঙ্গে সঙ্গে, আর সবুজ রং দিয়ে দেখিয়েছি এক্সএল কে যেটা ফ্রিকোয়েন্সি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে। তাহলে একটা নির্দিষ্ট ভ্যালুতে গিয়ে কি হচ্ছে, এই যে ভ্যালুতে এখানে গিয়ে কি হচ্ছে বলতো, এই ভ্যালুটাই কি হচ্ছে, এক্সএল ইকুয়াল টু এক্সি হচ্ছে, এক্সএল ইকুয়ালস টু এক্সসি হয়ে যাচ্ছে, তাই তো। এই একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির যে ভ্যালু সেখানে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে এক্সএল এবং এক্সসি দুটোর ভ্যালুটা সমান হয়ে যাচ্ছে। এবার যে ফ্রিকোয়েন্সিতে গিয়ে এটা ঘটছে সেই ফ্রিকোয়েন্সিটাকেই বলা হয় রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, এবং এটাকে F0 এটা দিয়ে ডিনোট করা হয়। ফ্রিকোয়েন্সিটার ভ্যালু হচ্ছে F0 ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এখানে গিয়ে কি হয়, এখানে আমার ছবি থেকেই দেখতে পাচ্ছি যে এক্সএল এবং এক্সসি দুটোর ভ্যালুটা সমান হয়ে যাচ্ছে। এবার এক্সএল আর এক্সসি দুটোর ভ্যালু যদি সমান হয়ে যায় তাহলে জেড এর ভ্যালু কত হবে, এক্সএল এবং এক্সসি যদি দুটোই সমান হয়ে যায় তাহলে জেড এর ভ্যালু কত হয়ে যাবে বলো,
এখান থেকে আমরা z ইকুয়ালস টু দেখতে পাচ্ছি r প্লাস j আর ইনটু হয়ে যাবে xl মাইনাস স্যার। xc। তার মানে যখন ফ্রিকোয়েন্সিটা আমার when f equals to f0, যখন f equals to f0, দেন আমার কি হচ্ছে z ইকুয়ালস টু অনলি r হয়ে যাচ্ছে। সার্কিটটার মধ্যে কোনো ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ কোনো ধরনের রিঅ্যাকটেন্সই কিন্তু থাকছে না, তখন আমার সিম্পলি z ইকুয়ালস টু r আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা কখন হচ্ছে? এটা হচ্ছে আমার একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে গিয়ে হচ্ছে, এবং এই ফ্রিকোয়েন্সিটাকে f0 দিয়ে ডিনোট করা হয়। এবং এই যে ফ্রিকোয়েন্সি, এই f0 ফ্রিকোয়েন্সিটাকে কি ফ্রিকোয়েন্সি বলে? এই f0 ইজ কল্ড অ্যাজ রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। এবং এই যে ঘটনাটা, যখন আমার f0 মানে ফ্রিকোয়েন্সিটা যখন f0 হচ্ছে, সেই সময় আমার কি হচ্ছে না, z ইকুয়ালস টু অনলি r হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এই সার্কিটের যে আমার টোটাল এই আরএলসি যে সার্কিট, এটার এমনিতে ইন জেনারেল ইম্পিডেন্সের ফর্মুলাটা কি ছিল? ইম্পিডেন্সের ফর্মুলা হচ্ছে এইটা। ঠিক আছে, ইম্পিডেন্সের ফর্মুলা হচ্ছে r প্লাস জে কমন ইন্টু এক্সএল মাইনাস এক্সি। এক্সএল মাইনাস এক্সি, এটা হচ্ছে ইম্পিডেন্সের ফর্মুলাটা। তাহলে মড জেড সমান কত? মড জেড, মড অফ জেড সমান হচ্ছে মডিউলাস। আমরা খালি ম্যাগনিটিউডটা বার করতে চাইছি। ম্যাগনিটিউড বার করতে গেলে কি করতে হয়? রুট ওভার আর স্কোয়ার রুট ওভার করতে হয়, মানে আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার। এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার, এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমার ইম্পিডেন্সের মানটা, ম্যাগনিটিউডটা। ঠিক আছে, তো যখন আমরা এক্সএল ইকুয়ালস টু এক্সি পাচ্ছি, এক্সএল ইকুয়ালস টু যখন আমরা এক্সি পাচ্ছি, তখন আমার কি হচ্ছে, এই যে টোটাল পার্টটা, এই পার্টটা আমার জিরো হয়ে যাচ্ছে না, এই টোটাল পার্টটা তো জিরো হয়ে যাচ্ছে। তখন আমার মড জেড সমান অনলি আর আসছে, তাই তো? মড জেড সমান আর আসছে। এবং বুঝতেই পারছি মানে এইখান থেকে যে আমরা ভ্যালুটা পাচ্ছি, এর ভ্যালু কি এর থেকে কম আর হতে পারতো? এই মডিউলাসের ভ্যালুটা, মড জেড এর ভ্যালু এর থেকে আর ছোট হতে পারে? আর এর থেকে ছোট কি আর হতে পারে? হতে পারে না, কারণ না স্যার, যে কোনো ভ্যালুই হোক না কেন, আইদার এক্সেল বড় হবে অথবা এক্সি ছোট হবে, তাই তো? এবার এক্সেল বড় হোক আর এক্সি ছোট হোক, তার যদি আমরা হোল স্কোয়ার করি, এটা তো একটা পজিটিভ ভ্যালুই আসবে না? এক্সেল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার যদি আমরা করি, এক্সেল এক্সির থেকে বড় হোক কি এক্সেল এক্সির থেকে ছোটই হোক, মানে তার যদি আমরা স্কোয়ার করি, তার মানে কি, স্কোয়ার করলে আমার এই জিনিসটার ভ্যালু একটা পজিটিভ ভ্যালু আসবে। পজিটিভ ভ্যালু এলেই মড জেড যেটা, সেটা হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস সাম পজিটিভ ভ্যালু, তাহলে তার ভ্যালু আর এর থেকে বড়ই হবে, তাই তো? কিন্তু যখন আমার এক্সএল আর এক্সি ইকুয়াল হচ্ছে, তখনই একমাত্র মড জেড ইকুয়াল টু আর হচ্ছে। এবং কখনোই এই সার্কিটটার যে ইম্পিডেন্সের ভ্যালু, এর থেকে কিন্তু আর ছোট হতে পারে না। এটাই হচ্ছে সব থেকে মিনিমাম ইম্পিডেন্স। ঠিক আছে, এই মিনিমাম ইম্পিডেন্স হচ্ছে। এবং প্র্যাকটিক্যালি ব্যাপারটা সেই সময় কিরকম হচ্ছে, আরএলসি সার্কিটটা যদি আমরা এঁকে ফেলি, আরএলসি সার্কিটের মধ্যে আমরা এরকম দেখাচ্ছি, ধরো এটা আমার একটা ভোল্টেজ সোর্স আছে ভি। এবার সার্কিটের মধ্যে আছে কি, আমার একটা রেজিস্ট্যান্স আছে, তার রেজিস্ট্যান্স হচ্ছে আর, এখানে একটা ইন্ডাকটেন্স আছে, এখানে একটা ক্যাপাসিটেন্স আছে। ঠিক আছে, এবার আমার ব্যাপারটা হচ্ছে যে আর এবং এল এবং সি, এরা হচ্ছে ইন্ডাকটেন্স আর এটা হচ্ছে ক্যাপাসিটেন্স। এদের যে রিঅ্যাকটেন্সটা, এই দুটো রিঅ্যাকটেন্স ইকুয়াল হয়ে যাচ্ছে, কিন্তু এর রিঅ্যাকটেন্সকে আমরা কি লিখি? এর রিঅ্যাকটেন্সকে আমরা লিখি জে ওমেগা এল, বা যদি আমরা এক্সেলটাকে ভ্যালুটাকে লিখি, এটা হচ্ছে জে ওমেগা এল, আর এটা হচ্ছে মাইনাস জে ইন্টু 1/2 পাই এফসি বা ওমেগা সি, 1/j ওমেগা সি। ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে এর যতটা আমার জে ওমেগা এল এর যা ভ্যালু আর মাইনাস জে ওমেগা সির ভ্যালু যা, দুটোই যদি সেম হয়ে যায়, তাহলে এই দুটো কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। এর ইম্পিডেন্স আর মানে এর যে রিঅ্যাকটেন্স আর এর রিঅ্যাকটেন্স দুটো হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাবে। ক্যান্সেল আউট হয়ে গিয়ে প্র্যাকটিক্যালি রেজোনেন্স যখন ঘটবে, তখন আমার প্র্যাকটিক্যালি সার্কিটটা কিরকম ব্যাপারটা হবে? সার্কিটটা হবে এই পার্টটা যেন শর্ট হয়ে গেছে, এই যে পার্টটা, এই পার্টটা যেন একটা শর্ট সার্কিটের মতো বিহেভ করছে, কারণ এটা যতটা পজিটিভ দিচ্ছে এ ততটাই নেগেটিভ দিচ্ছে, এবং তার ফলে এক্সএল ইকুয়ালস টু এক্সি হয়ে যাচ্ছে, এবং এই জায়গাটা অলমোস্ট একটা শর্ট সার্কিটের মতো বিহেভ করবে। ঠিক আছে, এই জায়গাটা আমার একটা, এটা একটা শর্ট হয়ে গেল, তবে একটা সিম্পলি একটা তার দিয়ে
জুড়ে দিলাম এটাকে, ঠিক আছে, আর কিছুই হলো না। যখন আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে সার্কিটটাকে চালাবো, তার মানে তখন আমার প্র্যাকটিক্যালি সার্কিটটা এইরকম বিহেভ করবে, ঠিক আছে। তো এই যখন এই ঘটনাটা ঘটবে সেই ফ্রিকোয়েন্সিটাকে বলা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, এবং এই ঘটনাটাকে বলা হচ্ছে রেজোনেন্স, ঠিক আছে। এবং রেজোনেন্স যখন ঘটছে একটা সিরিজ আরএলসি সার্কিটের ক্ষেত্রে, এর যে ইম্পিডেন্সটা সেটা হচ্ছে সব থেকে মিনিমাম হচ্ছে, ঠিক আছে। ইম্পিডেন্স যেটা সেটা হচ্ছে সব থেকে মিনিমাম হচ্ছে রেজোনেন্স ঘটার সময়। আর স্যার মাইনাস জে এক্সএল হওয়ার ক্ষেত্রে তো এটাও তো মিনিমাম হচ্ছে, মানে ওই যদি যে মাইনাস জে এক্সসি যদি করি রেজোনেন্সে, মানে ইম্পিডেন্স জেড ইজ ইকাল টু যখন ওই আর মাইনাস জে এক্সএল হচ্ছে মানে জে এক্সসি হচ্ছে, তখনও তো স্যার মানে রেজিস্ট্যান্স থেকে আরো কমে যাচ্ছে, তাহলে ইম্পিডেন্সটা কমে তো যাচ্ছে কোথায়? না না, কমে যাচ্ছে না। তুমি ধরো আরসি যখন সার্কিট করছো, আরসি সার্কিটের ক্ষেত্রে কত হবে? ওটা হবে তোমার আর মাইনাস জে এক্সি বলছো, তাই তো, জে এক্সি। এটাকে তুমি আরসি একটা যদি সিরিজ সার্কিট ধরো, একটা ধরো তোমার রেজিস্ট্যান্স আছে আর একটা তোমার ক্যাপাসিটার আছে, তুমি এরকম সার্কিটের কথা বলতে চাইছো, ঠিক আছে। এরকম একটা সার্কিট ধরো, মানে এটাতে কি আছে, একটা ভোল্টেজ আছে, একটা হচ্ছে রেজিস্ট্যান্স আছে, একটা হচ্ছে ক্যাপাসিটেন্স আছে। তাহলে এর ক্ষেত্রে আমার জেড ইকুয়ালস টু কত হচ্ছে, আর মাইনাস জে এক্সি। কিন্তু যখন আমরা সার্কিটের কারেন্ট বার করবো, আমাদেরকে তো মড জেড বার করতে হবে না, ম্যাগনিটিউডটা কত, ইম্পিডেন্সের মানটা কত। শুধু যদি মানের হিসাবে আমরা দেখি, তাহলে আমরা মড জেড সমান পেয়ে যাচ্ছি রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস কি, আর স্কোয়ার প্লাস মাইনাস এক্সি তার হোল স্কোয়ার। এবার মাইনাস এক্সির হোল স্কোয়ার করলে কত হবে? মাইনাস এক্সির হোল স্কোয়ার করলে প্লাস এক্সি স্কোয়ার হয়ে যাবে, আর স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার হয়ে গেল। তাহলে কি এটা কি আর এর থেকে কম হলো? স্যার যদি এখানে মাইনাস ছিল, আটটাই কম হচ্ছিল, হ্যাঁ। আটটাই কম হচ্ছে। তার মানে একটা সার্কিটের ক্ষেত্রে একমাত্র আমার সব থেকে মিনিমাম ইম্পিডেন্স যদি আমরা পেতে চাই, সেটা হচ্ছে রেজোনেন্স যখন ঘটবে সেই সময় পাবো, এবং একটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি দিস ফেনোমেনন উইল অকার, ঠিক আছে। এবং যে ফ্রিকোয়েন্সিতে ঘটছে সেটাকে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বলছে। এবার রেজোনেন্স ফ্রিকোয়েন্সির মানটা কত, কিভাবে বার করবো? তো অ্যাট রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আমরা কি জানি? অ্যাট রেজোনেন্স XL equal to XC. at resonance XL equals to XC, XL equals to XC। আচ্ছা, এবার হচ্ছে আমরা যদি মানগুলো বসিয়ে নিই, তাহলে XL এর মান কত, 2 পাই FC, ওমেগা, সরি 2 পাই FL বা ওমেগা, 2 পাই, হ্যাঁ ওমেগা L অথবা 2 পাই FL, ঠিক আছে। আর এখানে কত এটার মান 1 বাই 2 পাই, 1 বাই 2 পাই 1 বাই 2 পাই FC। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এফ স্কোয়ারটাকে আমরা কত পেয়ে যাবো? আমরা এফ গুলোকে একদিকে নিয়ে চলে যাই বাঁ দিকে, এদিকে আমরা এফ স্কোয়ার পেয়ে যাচ্ছি। এই একটা এফ আছে আর এই একটা এফ আছে, দুটো এফ কে গুণ করলে এফ স্কোয়ার হয়ে যাচ্ছে। আর বাকি টার্মস গুলোকে আমরা নিচে নিয়ে চলে আসি। তাহলে ধরো এখানে আমার 2 পাই আছে, এখানে একটা 2 পাই আছে, ঠিক আছে। এখানে একটা 2 পাই, ওখানে একটা 2 পাই, তার মানে দুটো 2 পাই গুণ করলে কত হয়ে যাচ্ছে, 2 পাই তার হোল স্কোয়ার, 2 পাই স্কোয়ার ইন্টু এলসি, 2 পাই তার হোল স্কোয়ার ইন্টু এলসি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এফ সমান কত পাবো? এফ সমান হচ্ছে রুট করলে 1 বাই 2 পাই ইন্টু রুট আন্ডার 1 বাই রুট এলসি, ঠিক আছে, 1 বাই 2 পাই ইন্টু রুট এলসি, ঠিক আছে। তার মানে এটা হলো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। মানে এটাকে, সরি এখানে এফটাকে F0 আমরা লিখলে বেটার হবে, কারণ এটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, তো তার জন্য এটাকে F0 লিখছি, এটাকেও F0 লিখছি, এটাকেও আমরা F0 লিখি, এবং এটাও হচ্ছে F0, ঠিক আছে। F0 মানে হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। তাহলে F0 এর মান কত বেরোলো? রেজোনেন্স ফ্রিকোয়েন্সির মান বেরোলো 1 বাই 2 পাই ইন্টু 1 বাই রুট, এখানেই লিখে দিই 1 বাই 2 পাই রুট ওভার এলসি, ঠিক আছে। এইটা হলো সিরিজ একটা রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির মানটা, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি তো কোনো সময় মাইনাস হতে পারে না? না, ফ্রিকোয়েন্সি মাইনাস হবে না, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো সিরিজ রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে আমরা তাহলে কারেন্টটাকে যদি এবার একটা গ্রাফিক্যালি দেখতে চাই, তাহলে গ্রাফটা কিরকম হবে বলো তো? কারেন্টের গ্রাফটা আমরা ধরো ওয়াই অ্যাক্সিস বরাবর কারেন্টকে দেখাবো, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কারেন্টকে দেখাবো,
এবং এক্স অ্যাক্সিস বরাবর ধরো আমরা ফ্রিকোয়েন্সিকে দেখাচ্ছি। আর যখন আমার ডিফারেন্সটা সব থেকে বেশি, ডিফারেন্সটা কখন বেশি, এক্সেল এবং এক্সির মধ্যে ডিফারেন্স যেটা বিয়োগফল, সেটা তখন সব থেকে বেশি কখন? শুরুতে। শুরুতে আমার এক্সেলটা একদম জিরো, কিন্তু এক্সিটা সব থেকে বেশি, ম্যাক্সিমাম, ইনফাইনাইট। তার মানে এখানে আমার ডিফারেন্সটা সব থেকে বেশি। আর একটা জায়গায় ডিফারেন্স সব থেকে বেশি, এক্সেল এবং এক্সির মধ্যে ডিফারেন্স আরেকটা জায়গায় সব থেকে বেশি, সেটা কোথায় বলো তো? এইদিকে এফ ইকুয়ালস টু যখন ইনফিনিটি, আমি এখানে আরেকবার আঁকি এটাকে। ধরো এটা হচ্ছে, আমি গ্রাফটাকে আরেকবার আঁকছি। এইটা হলো নীল রং দিয়ে আমি দেখালাম এক্স, নীল রং দিয়ে আমি ধরো এক্সেলটাকে দেখাচ্ছি, ঠিক আছে? আর ধরো লাল রং দিয়ে আমি দেখাচ্ছি হচ্ছে এক্সিটাকে, ঠিক আছে? তোমাকে এখান থেকে বলো এক্সিটাকে আমরা কোন দিকে দেখালাম, কোনটা এক্সির গ্রাফ? স্যার প্যারাবোলিকটা। এইটা হলো এক্সির গ্রাফ। আর এইটা নীলটা কিসের গ্রাফ? নীলটা হচ্ছে এক্সেল এর গ্রাফ, তাই তো? এটা হলো এক্সেল এর গ্রাফ। তো এটা তো চলতেই থাকবে, আমরা যত ফ্রিকোয়েন্সি এদিকে বাড়াবো তত গ্রাফটা এদিকে চলতে থাকবে। এটা একটা সময় গিয়ে ইনফাইনাইট যখন ফ্রিকোয়েন্সির ভ্যালু যখন ইনফাইনাইট হবে, অসীম ফ্রিকোয়েন্সি যখন হবে, তখন আমার এক্সিটা জিরো হয়ে যাবে আর এক্সেলটা ইনফিনিটি হয়ে যাবে। অন্যদিকে যখন ফ্রিকোয়েন্সির ভ্যালু জিরো হচ্ছে, তখন আমার এক্সেল এর ভ্যালুটা জিরো আছে আর এক্স সি যেটা, তার ভ্যালুটা ইনফাইনাইট আছে, তাই তো? আর এই যখন এই ফ্রিকোয়েন্সিতে কি হচ্ছে, এটা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, তখন আমার এক্সেল ইকুয়ালস টু এক্সি হচ্ছে। এবার এক্সেল আর এক্সির মধ্যে যে বিয়োগফল, এক্সেল আর এক্সির মধ্যে যে বিয়োগফল, সেটা সর্বোচ্চ কখন হবে বলো? এটা সব থেকে বেশি কখন হবে? একটা জিরোতে আর একটা ইনফাইনাইটে। হ্যাঁ, যখন এই ফ্রিকোয়েন্সির ভ্যালু যখন জিরো, তখন এটা একবার সর্বোচ্চ হবে, আর যখন ফ্রিকোয়েন্সি ভ্যালু ইনফিনিটি, তখন একবার সর্বোচ্চ হবে। এবার এই যে ভ্যালুটা এক্সেল ডিফারেন্স এক্সি, এই ভ্যালুটা আইদার একবার পজিটিভ হবে যখন আমার ফ্রিকোয়েন্সি এফ ইকুয়ালস টু জিরো, তখন আমার কি, ফ্রিকোয়েন্সি যখন এফ ইকুয়ালস টু জিরো, তখন আমার এক্সেল মাইনাস এক্সির ভ্যালু কত হচ্ছে, এক্সেল মাইনাস এক্সির ভ্যালু হয়ে যাচ্ছে, এক্সেল এর ভ্যালু তখন কত, এক্সেল এর ভ্যালু অলমোস্ট জিরো, আর এক্সির ভ্যালু হচ্ছে ইনফিনিটি, তাই তো? তার মানে জিরো মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি। আর যখন ফ্রিকোয়েন্সির ভ্যালু ইনফিনিটি, ফ্রিকোয়েন্সির ভ্যালু যখন অসীম, তখন আমার এক্সেল এর ভ্যালু কত, এক্সেল এর ভ্যালু কত বলো, আর এক্সির ভ্যালুই বা কত বলো? যখন আমার ফ্রিকোয়েন্সির ভ্যালু হচ্ছে ইনফিনিটি, তখন এক্সেল ইকুয়ালস টু 2 পাই এফএল, মানে 2 পাই ইন্টু ইনফিনিটি, মানে এটার ভ্যালু ইনফিনিটি হবে। আর এক্সির ভ্যালু কত, এক্সির ভ্যালু তখন জিরো হয়ে যাচ্ছে, মানে এটা হচ্ছে প্লাস ইনফিনিটি, ঠিক আছে? তার মানে অ্যাট ফ্রিকোয়েন্সি এফ ইকুয়ালস টু জিরো, এই যে এক্সেল এবং এক্সি এদের মধ্যে যে বিয়োগ বলে, সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি। আর যখন ফ্রিকোয়েন্সি সমান ইনফিনিটি, তখন এক্সেল মাইনাস এক্সি, এই বিয়োগফলটা হচ্ছে প্লাস ইনফিনিটি। কিন্তু যেটাই হোক না কেন, প্লাস আর মাইনাস ইনফিনিটি, আলটিমেটলি যখন আমরা ইম্পিডেন্সের ভ্যালু বার করব, মড বার করব, ম্যাগনিটিউড বার করব ইম্পিডেন্সের, তখন আমরা কি লিখছি, রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্সেল মাইনাস এক্সি তার হোল স্যার স্কোয়ার। ইম্পিডেন্সটা ওভারঅল ম্যাক্সিমামই হয়ে যাবে। হ্যাঁ, আর এক্সেল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার। এবার যখন আমার, হ্যাঁ ঠিকই বলেছো, যখন আমার এক্সেল মাইনাস এক্সি মাইনাস ইনফিনিটির হোল স্কোয়ারও হচ্ছে প্লাস ইনফিনিটি। মাইনাস ইনফিনিটি, কোনো জিনিসের মাইনাস, তাকে যদি আমরা স্কোয়ার করি, তাহলে কি হবে, প্লাসই থাকবে, প্লাসই হয়ে যাবে, এটাও ইনফিনিটি হয়ে যাবে। মানে যখন ফ্রিকোয়েন্সি জিরো হবে, তখন আমার জেড এর ভ্যালুও, মড জেড এর যে ভ্যালুটা, সেটা ইনফিনিটি হবে, ঠিক আছে? মড জেড এর ভ্যালুটা আমার ইনফিনিটি হবে। আবার যখন ফ্রিকোয়েন্সি ইনফিনিটি হবে, তখনও আমার মড জেড এর ভ্যালুটা ইনফিনিটিই হবে, ঠিক আছে? তার মানে মড জেড এর ভ্যালু দু জায়গায় ইনফিনিটি হচ্ছে। একবার হচ্ছে ফ্রিকোয়েন্সি যখন জিরো, তখন ইনফিনিটি হচ্ছে, আর একবার যখন আমার ফ্রিকোয়েন্সি ইনফিনিটি, তখন একবার ইনফিনিটি হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো, এবার যখন ইম্পিডেন্সের মডটা হচ্ছে ম্যাক্সিমাম, আমরা কি জানি, ভোল্টেজ ইকুয়ালস টু কত, ভি ইজ ইকাল টু হচ্ছে আই ইন্টু জেড, এটা তো আমরা জানি, ভি ইজ ইকাল টু হচ্ছে আই ইন্টু জেড। তাহলে আই সমান কত, আই সমান হচ্ছে ভি বাই জেড, আই সমান হচ্ছে ভি বাই জেড। যদি আমরা দুদিকেই মড নিয়ে নিই, মানটা বার করতে চাই, আমরা তো মানের গ্রাফটা লিখবো, তাহলে মড আই ইজ ইকাল টু কত লিখতে পারি আমরা, মড আই ইজ ইকাল টু আমরা লিখতে পারি মড অফ ভি ডিভাইডেড বাই মড অফ জেড, এটা লিখতে পারি। খালি আমরা মানগুলোকে নিলাম, ঠিক আছে? এবার দেখো, যখন ফ্রিকোয়েন্সি সমান জিরো,
যখন আমার ফ্রিকোয়েন্সি 0, এফ ইকুয়ালস টু 0, তখন আমার মড জেড কত? ইনফিনিটি। মড জেড কত? ইনফিনিটি। তাহলে কারেন্ট কত হবে? ফ্রিকোয়েন্সি যখন 0 তখন মড জেড আমার ইনফিনিটি, আমি এইখানে দেখালাম মড জেড ইনফিনিটি। তাহলে কারেন্ট কত হবে বলো? স্যার কারেন্ট তখন স্যার মিনিমাম হবে। 0 হবে। মিনিমাম মানে কোনো জিনিসকে Zero ইনফিনিটি দিয়ে হবে, ভাগ হ্যাঁ। করলে 0ই হয়। Zero, তাহলে zero। কারেন্ট ইকুয়ালস টু 0 হবে। নিচে আমার ইনফিনিটি দিয়ে ভাগ হচ্ছে বলে। আবার যখন ফ্রিকোয়েন্সি সমান ইনফিনিটি, ফ্রিকোয়েন্সি যখন আমার ইনফিনিটি, তখন আমার মড জেড কত? তখনও জিরো, ওই মানে এটাও ইনফিনিটি হচ্ছে, ওটাও জিরো হয়ে মড যাবে জেড তার জন্য। যখন ফ্রিকোয়েন্সি আমার ইনফিনিটি, তখন আমার মড জেড ইনফিনিটি হচ্ছে। মড জেড যদি ইনফিনিটি হয় তাহলে কারেন্ট আবার 0 হবে। তাহলে মড অফ কারেন্ট যদি আমরা বার করি তাহলে সেটা আবার 0 হবে। তার মানে কারেন্ট আমার দু জায়গাতে 0 হচ্ছে, একবার শুরুতে আর একবার ইনফাইনাইট ফ্রিকোয়েন্সিতে 0 হচ্ছে। তাহলে কারেন্টটা ম্যাক্সিমাম কোথায় হচ্ছে? স্যার যখন এক্সএল ইকুয়াল টু এক্স হচ্ছে তখন স্যার। হ্যাঁ, যখন আমার এক্সএল মানে যখন এফ ইকুয়ালস টু F0 বা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, সেই সময় আমার কারেন্টের ভ্যালুটা সর্বোচ্চ হচ্ছে। তখন আমার মড জেড সমান কত হচ্ছে বলো? মড জেড সমান আমার হচ্ছে অনলি আর, অনলি আর, আর তো কিছু নয়, আর হচ্ছে। আর তাহলে কারেন্ট তখন কত হচ্ছে? ভি বাই আর। আমরা যদি কারেন্ট ভি এর মানটাকে যদি ভি ধরে নিই, ভি এর মান, ভি ফেজার তার মান যদি ভি ধরে নিই, তাহলে ভি বাই অনলি আর হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কখন হচ্ছে? অ্যাট রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে। তাহলে এবার এই গ্রাফটাকে আমরা এঁকে ফেলবো। ধরো এখানে আমার 0 আছে কারেন্ট, এখানে আমার কারেন্ট 0 আছে, আর এখানে সর্বোচ্চ কারেন্ট ধরা যাক এইটা হলো ভি বাই আর। তাহলে গ্রাফটা এরকম হবে। ঠিক আছে, মানে এবার প্র্যাকটিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, এটা তো একদম এক্স্যাক্টলি ইনফিনিটি নয়, একদম এক্স্যাক্টলি ইনফিনিটি নয়, আর এটাও এক্স্যাক্টলি 0 নয়। তো যে কারণে কি হবে, একদম শুরু থেকে আমরা স্টার্টিংটা দেখাবো না, আমরা একটু দূর থেকে স্টার্টিংটা দেখাবো। মানে এটা নিয়ারলি ইকুয়ালস টু 0 বলা যেতে পারে। এটা নিয়ারলি 0, এটা নিয়ারলি ইকুয়ালস টু 0। মানে এক্স্যাক্ট ইনফিনিটি বলে তো কিছু হয় না, তার জন্য আমরা একটু একটু দূর থেকে স্টার্টটা করব এবং গ্রাফটাকে আমরা এইরকম ভাবে দেখাবো। গ্রাফটা এরকম হবে, মানে ফ্রিকোয়েন্সি যখন ইনফিনিটির দিকে যাচ্ছে তখন কারেন্টটা হচ্ছে 0-র কাছাকাছি, ফ্রিকোয়েন্সি যখন 0 তখনও কারেন্টটা হচ্ছে 0-র কাছাকাছি, এবং ফ্রিকোয়েন্সি যখন হচ্ছে F0 বা রেজোনেন্স ফ্রিকোয়েন্সির সঙ্গে সেম, তখন আমার কারেন্টটা হচ্ছে ম্যাক্সিমাম। এটা হচ্ছে F0 ফ্রিকোয়েন্সিতে। এবং এই সর্বোচ্চ কারেন্টের মানটা কত? এই সর্বোচ্চ কারেন্টের মানটি হলো ভি বাই আর। এদিকে দেখায়, এটা হচ্ছে ভি বাই আর। ঠিক আছে, তাহলে গ্রাফটা এরকম হবে, কারেন্টের গ্রাফটা এরকম হবে। আচ্ছা, আমি এখানে একবার কারেন্টের গ্রাফটাকে আরেকবার এঁকে ফেলি। ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে কারেন্ট, এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে ফ্রিকোয়েন্সি। গ্রাফটা হলো এরকম। ঠিক আছে, এবং এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। কারেন্টটা হচ্ছে ভি বাই আর। আচ্ছা, এরকম একটা গ্রাফ তোমরা আগেও দেখেছো ইলেকট্রনিক্সে। কোথায়? ইলেকট্রনিক্সে যখন অ্যাম্পলিফায়ার পড়িয়েছিলাম তখন স্যার এই ধরনের একটা ব্যান্ডউইথের সময়। ব্যান্ডউইডথের সময় আমি একটা জিনিস তখন পড়িয়েছিলাম। ঠিক আছে, তখনও বলেছিলাম যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, তখন আমি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি টার্মটা একবার বলেছিলাম। ঠিক আছে, এবং তখনও বলেছিলাম এরকম একটা গ্রাফ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো সেই গ্রাফের কথা মনে করো। তাহলে এখানে কারেন্ট যেটা হচ্ছে, কারেন্টের সর্বোচ্চ ভ্যালু হচ্ছে ভি বাই আর। তাহলে এখানে ব্যান্ডউইথ মানে কি বলেছিলাম? ব্যান্ডউইথের ডেফিনেশন কি বলা হয়েছিল? সেখানে দুটো ফ্রিকোয়েন্সির কথা বলেছিলাম না, একটা হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে আপার কাট অফ ফ্রিকোয়েন্সি। সেই দুটো ফ্রিকোয়েন্সি কি, বা সেই দুটো ফ্রিকোয়েন্সিকে বলা হয় হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিও বলা হয়। ঠিক আছে, সেই দুটো ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার এই যে জায়গাটা, এখানে আমার কারেন্ট সর্বোচ্চ, এখানে আমার কারেন্টটা হচ্ছে সর্বোচ্চ, তার মানে এখানে আমার পাওয়ার ম্যাক্সিমাম। ঠিক আছে, এখানে হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাচ্ছে। আর এর যদি আমরা অর্ধেক পাওয়ার দেখতে চাই তাহলে কারেন্ট কত লাগবে বলো? এই যে কারেন্টটা, সাপোজ এই কারেন্টটা আমরা I0 নাম দিচ্ছি, এই কারেন্টটাকে সাপোজ আমরা I0 ইকুয়ালস টু ভি বাই আর নাম দিচ্ছি। এর এখানে পাওয়ার কত তৈরি হচ্ছে বলো দেখি? I0 স্কোয়ার ইন্টু আর, এতটাই তো পাওয়ার। পাওয়ারের ফর্মুলা কি? I স্কোয়ার আর। তাহলে এখানে যদি আমার কারেন্ট I0 হয়, পাওয়ার কত হবে?
I0 স্কোয়ার ইন্টু আর হবে, এতটা পাওয়ার এখানে ডিসিপেটেড হচ্ছে। এবার এই পাওয়ারের যদি আমাকে অর্ধেক পাওয়ার তৈরি করতে হয়, অর্ধেক পরিমাণ পাওয়ার তৈরি করতে হয়, তাহলে কারেন্টের মান কত হতে হবে? √2 মানে সে I বাই √2। 70.7% ইন্টু I0। হ্যাঁ, দেখো এই পাওয়ারের মান যদি আমাকে অর্ধেক করতে হয়, আমি ধরো এটাকে P1 ধরছি, আমি ধরো P1 আর আরেকটা পাওয়ারকে আমরা ধরো P2 ধরছি, ঠিক আছে? P1 বাই P2 এটা ধরো আমার হাফ যদি করতে হয়, তার মানে আমার কারেন্টের মানটা কিরকম করতে হয় দেখো, এখানে আমার কারেন্ট ধরে নিলাম আমি I1 স্কোয়ার ইন্টু আর, আর এখানে আমার কারেন্ট ধরে নিচ্ছি আমি I2 স্কোয়ার ইন্টু আর। আমি ধরে নিচ্ছি সাপোজ ফর এক্সাম্পল I2 স্কোয়ার ইন্টু আর, দুটো পাওয়ার তাদের রেশিও হচ্ছে অর্ধেক 1/2। তাহলে দেখো I1 আর I2 রেশিওটা কত বেরোচ্ছে, তাহলে আর আর তো কেটে গেল, এই আর কেটে গেল, তাহলে I1 বাই I2 1 বাই √2। 1/√2, I1 বাই I2 রেশিওটা হচ্ছে 1/√2। মানে কারেন্ট যা আছে তার যদি 1/√2 টাইমস হয়ে যায় তাহলে পাওয়ারটা অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে কারেন্ট কত আছে? I0 আছে, মানে V বাই আর আছে, তার যদি আমি 1/√2 টাইমস পেতে চাই, তার মানে কত হচ্ছে 1/√2 মানে হচ্ছে, এটা যদি তুমি সিম্পলিফাই করো তাহলে দেখতে পাবে এটা আসছে অ্যারাউন্ড 0.707, ঠিক আছে? 0.707, ঠিক আছে? এটা আমরা পেয়ে যাবো। তাহলে এইখানে আমার পাওয়ার হচ্ছে I0 স্কোয়ার ইন্টু আর, তার যদি আমাকে অর্ধেক পাওয়ার পেতে হয় তাহলে আমাকে কারেন্টের মানটাকে এইখানে যে কারেন্টের মান আছে তার 70.7% নিয়ে যেতে হবে। তাহলে ধরা যাক এইটা I0 যদি হয়, আমরা ধরতে পারি এইখানে একটা ফ্রিকোয়েন্সি এমন হবে যখন আমার কারেন্টের মানটা ধরো এইখানটায় এই রকম একটা ফ্রিকোয়েন্সিতে, মানে এই ফ্রিকোয়েন্সি, এখানে একটা ফ্রিকোয়েন্সি আছে, ধরা যাক এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমার F1 ফ্রিকোয়েন্সি, যখন কিনা আমার কারেন্টের মানটা কত হচ্ছে, এই কারেন্টের মানটা হচ্ছে আমার 1/√2 টাইমস I0, ঠিক আছে? 1/√2 টাইমস I0। আবার শুধু কি এটা এইদিকেই থাকবে? এইদিকে গেলে কি হবে না, এইদিকেও তো 1/√2 টাইমস পাওয়ার হতেই পারে, মানে এইখানেও যদি আমরা আরেকটা ফ্রিকোয়েন্সিতেও পাবো সেম অ্যামাউন্ট অফ কারেন্ট আমরা পেয়ে যাব। এইখানে যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা সাপোজ F2 নাম দিচ্ছি, ঠিক আছে? তাহলে দুটো ফ্রিকোয়েন্সি আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আমার F1 ফ্রিকোয়েন্সি যেখানে আমার কারেন্টের মানটা সর্বোচ্চ যা কারেন্টের মান তার 1/√2 টাইমস, এবং এখানেও আরেকটা ফ্রিকোয়েন্সি F2 যেখানে আমাদের কারেন্টের যে মানটা সেটা হচ্ছে সর্বোচ্চ কারেন্টের মানের 1/√2 টাইমস হচ্ছে। এই যে দুটো ফ্রিকোয়েন্সি তাদের মধ্যে F1 এই ফ্রিকোয়েন্সিটাকে বলা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি? F1টাকে বলা হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? F1 যে ফ্রিকোয়েন্সি এটাকে বলা হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। আর F2 যে ফ্রিকোয়েন্সি সেটাকে কি বলা হচ্ছে? F2 যে ফ্রিকোয়েন্সি এখানে আমাদের কারেন্টের মানটা আবার 1/√2 টাইমস অফ I0 হচ্ছে, সেই কারেন্টটাকে বলা হচ্ছে, সেই ফ্রিকোয়েন্সিটাকে বলা হচ্ছে আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তাহলে গ্রাফটা বুঝতে পারলে? এই যে কারেন্টের গ্রাফ সেটা 0 থেকে স্টার্ট হচ্ছে, আবার ইনফিনিটিতে ফ্রিকোয়েন্সিতে গিয়ে 0 হয়ে যাচ্ছে, মাঝে কারেন্টটা সর্বোচ্চ হচ্ছে, যে ফ্রিকোয়েন্সিতে কারেন্ট সর্বোচ্চ হচ্ছে তাকে F0 বলছি, F0 মানে হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। আর দুদিকে দুটো ফ্রিকোয়েন্সি আছে, F0 থেকে কম একটা ফ্রিকোয়েন্সি, এদিকে F0 থেকে বেশি একটা ফ্রিকোয়েন্সি। এই দুটো ফ্রিকোয়েন্সিতে কি হচ্ছে, কারেন্টের যে মানটা সেটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে যে কারেন্টের মান তার 1/√2 টাইমস হচ্ছে, অর্থাৎ এখানে কিনা পাওয়ারটাকে বলা হচ্ছে, এইখানে যে পাওয়ার রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে যে পাওয়ার তার অর্ধেক হয়ে যাচ্ছে। তার জন্য এই দুটো ফ্রিকোয়েন্সিকে বলা হচ্ছে, একটাকে লোয়ার কাট অফ আর একটাকে বলা হচ্ছে আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, অথবা এগুলোকে আরেকটাও নাম দেওয়া হয়, এগুলোকে বলা হয় হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিও বলা হয়, ঠিক আছে? F1 এবং F2 এদেরকে অনেক সময় হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিও বলতে পারে, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। তাহলে বুঝতে পারলে ঘটনাটা কি হলো? আচ্ছা, এবার দেখো এখানে F1 আর F2 এই দুটো ফ্রিকোয়েন্সির মধ্যবর্তী যে গ্যাপ, এই যে ফ্রিকোয়েন্সির গ্যাপ, এটাকে আমি কি বলবো? এটাকে বলবো হচ্ছে ব্যান্ডউইথ, ঠিক আছে? এটাকে ব্যান্ডউইথ বা BW বলা হয়। ব্যান্ডউইথ ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য আপার অ্যান্ড দ্য লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিস। তাহলে ব্যান্ডউইথ অথবা BW সেটা ইজ ইকাল টু হচ্ছে F2 মাইনাস F1, F2 মাইনাস
F1, ঠিক আছে? এবারে F1 আর F2 এর মান আমরা বার করতে পারি। কিভাবে বার করব? F1 এবং F2 আমরা মানটাকেও বার করতে পারি, সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে F1 আর F2, তাদের যে ডিফারেন্স সেটাকে আমরা নাম দিচ্ছি কি, ব্যান্ডউইথ। তাহলে এখানে পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত আমরা কতগুলো টার্ম জানলাম বলো? ফার্স্টে আমরা জেনেছি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কাকে বলছে, ঠিক আছে? রেজোনেন্স ফ্রিকোয়েন্সির পরে আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সির মানটাকে ক্যালকুলেট করলাম, তারপরে আমরা একটা গ্রাফের আকারে ফ্রিকোয়েন্সির সঙ্গে সঙ্গে ইম্পিডেন্সের যে ভ্যারিয়েশন সেটাকে দেখতে পেলাম। সরি, ইম্পিডেন্সের ভ্যারিয়েশনটা আমি তো এখানে দেখাইনি। ইম্পিডেন্সের গ্রাফটা কিরকম হয় বলো তো? ইম্পিডেন্সের গ্রাফটা কিরকম হবে যদি আমরা ফ্রিকোয়েন্সির সঙ্গে ইম্পিডেন্সের একটা গ্রাফ আঁকি? এটা হচ্ছে জেড, জেড ইকুয়ালস টু হচ্ছে আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি, তাই তো? এক্সএল মাইনাস এক্সি। তাহলে মড জেড এর যদি আমরা গ্রাফ আঁকতে চাই, তাহলে আমাকে মড জেড এর আগে মানটা বার করতে হবে, তারপরে গ্রাফ আঁকবো। তাহলে মড জেড সমান হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি, এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমরা এফ ইকুয়ালস টু জিরোতে কত পেয়েছি? এফ ইকুয়ালস টু জিরোতে এক্সএল মাইনাস এক্সি কত? এফ ইকুয়ালস টু জিরোতে এক্সএল মাইনাস এক্সি হচ্ছে নিয়ারলি ইকুয়ালস টু ইনফিনিটি। তাহলে মড জেড কত হবে? এটা তো আমরা আগেও পেয়েছি, মড জেড আমরা আগেও হিসাব করেছি, মড জেড হচ্ছে নিয়ারলি ইকুয়ালস টু ইনফিনিটি হবে, নিয়ারলি ইকুয়ালস টু ইনফিনিটি হবে। আর এফ ইকুয়ালস টু যখন আমার ইনফিনিটি, তখন আমার এক্সএল মাইনাস এক্সি এর ভ্যালু কত? সরি, এর ভ্যালুটা মাইনাস ইনফিনিটি হচ্ছে এখানে। আর এক্সএল মাইনাস এক্সি অ্যাট ইনফিনিটি কত হচ্ছে? ইট ইজ নিয়ারলি ইকুয়ালস টু ইনফিনিটি। তখন আমার মড জেড ইকুয়ালস টু ইনফিনিটি হচ্ছে, মড জেড নিয়ারলি ইকুয়ালস টু হচ্ছে ইনফিনিটি। আর অ্যাট এফ ইকুয়ালস টু রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বা F0, তখন আমার এক্সএল মাইনাস এক্সি এর মান হয়ে যাচ্ছে 0, এবং তখন মড জেড এর মানটা হয়ে যাচ্ছে কত? মড জেড এর মানটা হয়ে যাচ্ছে অনলি আর। তাহলে এইটাকে যদি আমরা গ্রাফের আকারে এঁকে ফেলি, রেজোনেন্স সরি এই ইম্পিডেন্সটাকে ফ্রিকোয়েন্সির সঙ্গে যদি গ্রাফিক্যালি দেখাতে চাই, তাহলে গ্রাফটা কিরকম হবে বলো? ওয়াই অ্যাক্সিস বরাবর ধরো আমরা ইম্পিডেন্স দেখালাম, জেড দেখালাম বা মড জেড দেখালাম, আর এক্স অ্যাক্সিস বরাবর আমরা ফ্রিকোয়েন্সিকে দেখালাম। তাহলে গ্রাফটা কিরকম হবে? শুরুতে কত হবে? বেশি হবে না জিরো হবে? যখন ফ্রিকোয়েন্সি কম আছে তখন আমার মড জেড কি আছে? যখন ম্যাক্সিমাম যে ইনফিনিটি, ইনফিনিটি আছে। তাহলে ইনফিনিটি মানে আমাকে ওই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা যেরকম জায়গা থেকে স্টার্ট করতাম সেরকম জায়গা থেকেই স্টার্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যখন আমার ফ্রিকোয়েন্সি ইনফিনিটি আছে তখন কত আছে? তখনও মান হচ্ছে ইনফিনিটি আছে, তখন আমার ইনফিনিটি আছে। তাহলে এই ফ্রিকোয়েন্সি আমি এখানে ইনফিনিটি ধরলাম, এখানেও মানটা ইনফিনিটি ধরলাম। আর যখন আমার ফ্রিকোয়েন্সিটা F0, তখন আমার মানটা কত আছে? অনলি আর আছে। তাহলে আরটাকে আমি এরকম একটা জায়গায় ধরে নিলাম। তাহলে এবার গ্রাফটাকে কমপ্লিট করে ফেলো। গ্রাফটা অনেকটা এইরকম দেখতে হবে, ঠিক আছে? এরকম একটা গ্রাফ আমরা পেয়ে যাবো, এরকম একটা আমরা গ্রাফ দেখতে পাবো। এই যে গ্রাফটা, এটা হচ্ছে কার গ্রাফ? এটা হচ্ছে ইম্পিডেন্সের সঙ্গে ফ্রিকোয়েন্সির গ্রাফ। এবং এই যে জায়গায় যে আমরা যে ফ্রিকোয়েন্সিতে ঘটনাটা ঘটছে মিনিমাম আমরা পাচ্ছি, সেই ফ্রিকোয়েন্সিটাকে নাম দিচ্ছি F0। এটাকেও দেখিয়ে দেবে গ্রাফের মধ্যে। এবং এই এই যে ইম্পিডেন্সের মানটা এখানে দেখিয়ে দেবে, এটা হচ্ছে আর, ঠিক আছে? আচ্ছা, এবার এই সিরিজ রেজোনেটিং সার্কিটের, আচ্ছা আমরা ইম্পিডেন্সেরটা দেখালাম, আর কারেন্ট আমরা আলাদাভাবে দেখিয়েছি এখানে। কারেন্ট আমরা আলাদাভাবে এখানে এরকম দেখিয়েছি। তাহলে যদি একই গ্রাফে দেখাতে হয়, একই গ্রাফে দেখালে গ্রাফটা এরকম হবে। আমি কালো রং দিয়ে ধরো কারেন্টটাকে দেখাচ্ছি, কালো রং দিয়ে আমি কারেন্টটাকে দেখাচ্ছি, তাহলে ওইটা হচ্ছে এইরকম, ঠিক আছে? এই যে ফ্রিকোয়েন্সি, ওটাও হচ্ছে F0 ফ্রিকোয়েন্সিতে ম্যাক্সিমাম হচ্ছে। এটা হচ্ছে আমার কারেন্টকে বোঝাচ্ছে। আর লাল রং দিয়ে যেটা দেখাচ্ছি সেটা আমরা ইম্পিডেন্সকে দেখাচ্ছি, ঠিক আছে? একই গ্রাফে যদি বলে যে সেম গ্রাফের মধ্যে দেখাও, তাহলে এরকম। আচ্ছা, এবার সিরিজ রেজোনেটিং সার্কিটের ক্ষেত্রে আমরা কিউ ফ্যাক্টর বলে একটা টার্মের কথা জানি। কিউ ফ্যাক্টর,
ঠিক আছে, টার্মটা লিখে ফেলি, কিউ ফ্যাক্টর। সিরিজ রেজোনেটিং সার্কিট। Q factor for a series resonating circuit। ঠিক আছে, তো দেখো একটা সিরিজ আমরা সার্কিট একবার এঁকে ফেলি। আরএলসি সার্কিট আমরা একটা এঁকে ফেলবো। এখানে ধরো ভোল্টেজ আছে, এটা হলো ভি, এটা হলো রেজিস্ট্যান্স, এটা হলো ইন্ডাকটেন্স, আর এটা হলো ক্যাপাসিটর। এখানে অ্যাপ্লাইড ভোল্টেজ আমরা ভি ধরছি, রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর। এই রেজিস্টারের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ সেটাকে আমরা ভিআর ধরছি, এর অ্যাক্রসে ভিআর ভোল্টেজ ড্রপ হচ্ছে, এর অ্যাক্রসে ভিএল ভোল্টেজ ড্রপ হচ্ছে, আর এর অ্যাক্রসে ভিসি ভোল্টেজ ড্রপ হচ্ছে। ঠিক আছে, এবার এই সিরিজ রেজোনেটিং সার্কিটের ক্ষেত্রে কিউ ফ্যাক্টর বা যেটাকে বলা হয় কোয়ালিটি ফ্যাক্টর, কিউ ফর কোয়ালিটি, ঠিক আছে, কিউ অথবা এটা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর। এটার ডেফিনেশন হচ্ছে যে এটা হলো রেশিও অফ দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর অর দ্য ক্যাপাসিটর টু দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ। ঠিক আছে, আইদার আমরা ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ নেব অথবা আমরা ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ নেব। তার সঙ্গে কার রেশিও বার করবো না, অ্যাপ্লাইড ভোল্টেজের রেশিও বার করবো। তাহলে অ্যাপ্লাইড ভোল্টেজ এখানে কোনটা বলো, অ্যাপ্লাই করেছি কোন ভোল্টেজটা, এইটা, এটা আমার অ্যাপ্লাইড ভোল্টেজ ভিটা। আর ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ কত, ভিসি, আর ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ কত, ভিএল। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে যখন আমরা সিরিজ রেজোনেটিং সার্কিট নেব তখন কি এর অ্যাক্রসে যে ভোল্টেজটা হবে, ভিএল যে ভোল্টেজটা হবে আর ভিসি যে ভোল্টেজটা হবে, দুটো তো সেমই হবে না। কেন সেম হবে, দুটোর মান সেম কেন হবে বলো? কারণ আমরা জানি তো এর যা রিঅ্যাক্টেন্স বা এর যা ইম্পিডেন্স, দুটো ইম্পিডেন্স সেম। এবার দুটো ইম্পিডেন্স সেম আর দুটোর মধ্যে কারেন্টও সেম, তাহলে দুটোর মধ্যে ভোল্টেজ ড্রপ তো স্বাভাবিকভাবেই সেম হবে। ঠিক আছে, তো সেই জন্য দুটো সেমই হবে, আমরা যেটাই নিই সেম আসবে আমাদের। তাহলে কিউ ফ্যাক্টর এর ডেফিনেশন হচ্ছে আইদার আমরা নিতে পারি ভিএল মানে ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর ডিভাইডেড বাই অ্যাপ্লাইড ভোল্টেজ ভি, দ্যাট ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে ভিসি ডিভাইডেড বাই ভি, এটাও আমরা লিখতে পারি। তার মানে কিউ ইজিক্যাল টু আমরা লিখতে পারি ভি এল বাই ভি, অথবা আমরা লিখতে পারি ভিসি বাই ভি, যেটাই লিখবো আমরা ঠিকই লিখবো। ঠিক আছে, এই দুটো ভাবে আমরা এটাকে ডিফাইন করতে পারি। এবার এর মানটাকে আমরা হিসাব করবো একটু, সিরিজ রেজোনেটিং সার্কিটের ক্ষেত্রে এর মানটাকে আমরা হিসাব করবো। এটা বলো দেখি ভিএল এর মানটা কত, ভিএল এর মান কত? আমি আগে যখন সিরিজ রেজোনেন্স সার্কিট পড়িয়েছি তখন ভিএল সমান লিখেছিলাম কত, স্যার আই ইন্টু এক্সএল। না আমি যখন ফেজার হিসাবে লিখবো তখন আই ইন্টু জেড, তাই তো, আই ইন্টু জেড মানে হচ্ছে জে এক্সএল, তাই তো, আই ইন্টু জে এক্সএল, এটা ফেজার হিসাবে লিখলাম। এবার যখন আমি মান হিসাবে বার করতে চাইবো, এখানে কিন্তু মানগুলোই নিয়েছে, মানে ম্যাগনিটিউডটা নিয়েছে এখানে, শুধু ম্যাগনিটিউড। মানে আমরা সবসময় এরকম ভাবেই লিখবো, যদি কিছু তীর চিহ্ন না দেওয়া থাকে মানে আমরা ফেজর হিসাবে ধরছি না, আমরা ম্যাগনিটিউডটাকেই লিখছি। অথবা ফেজর লিখলে তার দুপাশে ওই মডের সিম্বলটা দিতে হবে। ঠিক আছে, মানে আমি একটা জিনিস বলে রাখি যে তোমরা চাইলে ভিএল যে তার মানটা সেটা তোমরা এরকম ভাবেও লিখতে পারো, এটাও ভিএল এর মানকে বোঝায়। অথবা আমরা যদি শুধু ভিএল লিখি আর কোনো তীর চিহ্ন না দিই, তার মানেও এটা শুধু মানকে বোঝায়। ঠিক আছে, এবার আমরা এখানে শুধু ভিএল এভাবে লিখলাম, তাহলে এর মান কত বলো? এদিকেও যদি আমরা মড নিয়ে ফেলি তাহলে আই এর মান কত, অনলি আই, এটা ফেজর আছে তার মান মানে শুধু আই। আর জে এক্সএল তার মান কত, অনলি এক্সএল, তাই তো, অনলি এক্সএল। এটা এইভাবে আমরা লিখতে পারি ভিএল এর মানটাকে। আচ্ছা, আর ভি সমান আমরা কি লিখতে পারি, ভি সমান কত বলো রেজোনেন্স কন্ডিশনে, ভি সমান কত? আই ইন্টু আর। আই ইন্টু আর, ভি মানে হচ্ছে কত, ভি মানে আমরা জানি হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজ মড আই
ইন্টু মানে সরি আই ইন্টু জেড, তাই তো, আই ইন্টু জেড, এটা আমরা জানি। এবার যখন আমার রেজোনেন্স ঘটছে তখন আমার ইম্পিডেন্সের মানটা কত, যখন রেজোনেন্স, এটা তো সিরিজ রেজোনেটিং সার্কিটের ক্ষেত্রেই আমরা পাবো। রেজোনেন্স কন্ডিশনে আমরা দেখেছি, যে ইম্পিডেন্সের মান কত হয়, এখানেই দেখলাম রেজোনেন্স কন্ডিশনে আমরা দেখেছি মড জেড ইকুয়ালস টু অনলি আর হয়, তাই তো, অনলি আর। তাহলে আমরা এখানে যদি বসাই অনলি আর, তাহলে এটা হয়ে যাবে, আমরা দুদিকেই ধরো মান নিয়ে নিচ্ছি, তাহলে মড ভি মানে হচ্ছে শুধু ভি লিখতে পারি আমরা। কারেন্টের যদি মান নিই তাহলে অনলি আই লিখবো আমরা, কারেন্ট তো সবই সেম সিরিজ সার্কিটের ক্ষেত্রে। আর মড জেড সমান আমরা লিখতে পারি অনলি আর, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। এই ব্যাপারটা বোঝা গেল? এটা কিভাবে লিখলাম সবাই বুঝতে পারলে? আমি আরেকবার এখানে বলে দিই, মড এই ভি মানে আমরা জানি কি আই ইন্টু জেড, এটা আমরা জানি। এবার হচ্ছে কি অ্যাট সিরিজ রেজোনেন্স কন্ডিশন, আমরা জানি যে মড জেড দ্যাট ইকুয়ালস টু কত না অনলি আর। এবার আমরা কি করছি, আমরা দুদিকেই মড নিয়ে নিচ্ছি, তাহলে এদিকেও মড নেবো ওদিকেও মড নেব, তাহলে মড ভি ইজ ইকাল টু হচ্ছে মড আই ইন্টু মড জেড। ওকে, এবারে আমরা কি করলাম, আমরা মড ভি কে আমরা শুধু ভিও লিখতে পারি, আগেই বললাম মড ভি ইকুয়ালস টু আমরা শুধু ভিও লিখতে পারি, মড আই এর জায়গায় আমরা শুধু আই লিখতে পারি, কোনো তীর চিহ্ন দেবো না মাথায়, আর মড জেড এর জায়গায় আমরা লিখে দেবো আর। সেটাই আমি এখানে আগের পাতায় করেছি, এখানে মড ভি এর জায়গায় ভি লিখেছি আর আই ইন্টু আর। আর ভিএল সমান আমরা পেয়েছি কত, আই ইন্টু এক্সএল। তাহলে কিউ ফ্যাক্টরের মান কত হলো বলো এবার? কিউ ফ্যাক্টরের মান হয়ে গেল আমার, বলো কিউ ফ্যাক্টরের মান কত হলো, ভিএল বাই ভি, তো ভিএল বাই ভি। এবার ভি মানে কত পেয়েছি, ভিএল মানে কত পেয়েছি আগেই, আই ইন্টু এক্সএল পেয়েছি, এটার জায়গায় আমরা আই ইন্টু এক্সএল লিখে দেবো। আর নিচে কত লিখবো, নিচে আমরা লিখবো আই ইন্টু আর, ভি মানে আমরা জানি আই ইন্টু আর। এবার এটা করতে গেলে আমরা কি দেখতে পাচ্ছি, উপরের আই আর নিচের আইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই আই আর এই আই ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে থাকলো কত, এক্সএল বাই আর। এবার এই এক্সএল এর মান কত, স্যার হয়তো 2πfl না হলে স্যার ওমেগা এল। হ্যাঁ, এবার এটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে ঘটছে না ঘটনাটা, রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে আমরা যেহেতু ঘটছে তার জন্য এটাকে আমরা ওমেগা মানে এক্সএল মানে আমরা ইন জেনারেল কি জানি, ওমেগা এল বা 2πfl, যাই হোক আমি এখানে ওমেগাটাই নিচ্ছি ধরো, বা 2πfl ও নিতে পারি, ইকুয়ালস টু 2πfl, এটা আমরা জানি। কিন্তু যেহেতু এখানে আমার ফ্রিকোয়েন্সিটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, তার জন্য আমরা এখানে যাই নিই না কেন, আমরা এখানে ওমেগা জিরো লিখবো, আর এফ এর রেসপেক্টে লিখলে 2πf0 লিখবো, ঠিক আছে। এই জিরো কথাটা কিন্তু এখানে ভাইটাল, কারণ এটা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতেই ঘটছে। তো যদি আমি ওমেগা না লিখে এখানে ধরো 2πfl এর রেসপেক্টেই যদি লিখি, যদি 2πfl এর রেসপেক্টেই লিখি, তাহলে আমরা লিখবো এটাকে 2π ইন্টু f0 ইন্টু এল ডিভাইডেড বাই কত, আর, ডিভাইডেড বাই হচ্ছে আর। অথবা আমরা এটাকে এরকমও লিখতে পারি ওমেগা 0l বাই আর, ঠিক আছে। এটা হলো আমাদের কিউ ফ্যাক্টর। কার ক্ষেত্রে কিউ ফ্যাক্টর হলো এটা, এটা হচ্ছে ফর আমাদের একটা সিরিজ রেজোনেটিং সার্কিটের জন্য। আচ্ছা, কিউ ফ্যাক্টরের আরেকটা মানও আছে, কিউ ফ্যাক্টরকে আমরা আরেকভাবেও ডিফাইন করতে পারি, সেটা হচ্ছে ভিসি বাই ভি, ওটাও কিন্তু স্যার একই। এখানে সব সময় মড গুলো নিই কেন, এমনি ডিরেকশন গুলো কেন নিই না কিউ ফ্যাক্টরে? এটা একটা স্কেলার রাশি, ঠিক আছে। কিউ ফ্যাক্টর মানে কোয়ালিটিকে বোঝাচ্ছে, এটা আমার কোনো ডাইরেকশন নিয়ে তো কোনো দরকার নেই আমার, ঠিক আছে। এটা একটা স্কেলার রাশি, মানে সার্কিটের কোয়ালিটিটাকে রিপ্রেজেন্ট করছে, যে সার্কিটের ইন্ডাকটিভ নেচার কতটা আছে বা ক্যাপাসিটিভ নেচার কতটা আছে সেটাকে বোঝানো যাচ্ছে, ঠিক আছে। এর ডাইরেকশন জেনে তো আমার কোনো মানে ডাইরেকশন জেনে কি করবো আমি, ঠিক আছে। রেজোনেন্স কন্ডিশনে তো ডাইরেকশনের কোনো মিনিংও নেই। ধরো রেজোনেন্স যখন ঘটছে, আমি এটা কিউ ফ্যাক্টরটা বার করছি কার ক্ষেত্রে, রেজোনেটিং সিরিজ রেজোনেটিং সার্কিটের ক্ষেত্রে। এবার রেজোনেন্স যখন ঘটেই যাচ্ছে তখন তো আমার না এর কোনো রোল আছে আর না এর কোনো রোল আছে, দুটো তো সেমই না।
তার মানে সার্কিটটা আমার রেজিস্টিভই হয়ে যাচ্ছে। সার্কিট যখন রেজিস্টিভ তখন আমার দুটোর মধ্যে মানে ফেজ অ্যাঙ্গেলের কোনো ডিফারেন্স হবে না, ভি যেদিকে থাকবে আইও সেদিকেই থাকবে, তাই না? ভোল্টেজ এবং কারেন্ট দুটো সেম ফেজে থাকবে, তখন আমার ডাইরেকশনের কোনো দরকার নেই। ঠিক আছে, আচ্ছা যদি আমরা ভিসি বার করতে চাই, ভিসি মানে কত আমরা জানি, ভিসি সমান আমরা কি জানি ইন ফেজার রিপ্রেজেন্টেশনে আমরা জানি ভিসি ইজ ইকাল টু আই ইন্টু কত, ভিসি ইজ ইকাল টু আমরা কত লিখতে পারি বলো, আই ইন্টু জে এক্সি, মানে মাইনাস জে এক্সি, এটা লিখতে পারি তো, মাইনাস জে এক্সি এটা আমরা লিখতে পারি। এবার যখন আমরা মান দুদিকে নিয়ে নেব, দুদিকে যদি আমরা মড নিয়ে নিই তাহলে এদিকেও মড ভিসি আর ওদিকেও মড ভিসি, তাহলে এদিকেও মড নিলে মড আই ইন্টু কত, মড অফ মাইনাস জে এক্সি, এটা হয়ে গেল। তাহলে মড ভিসি মানে আমরা শুধু ভিসি লিখতে পারি, ভিসি ইজ ইকাল টু কত হয়ে গেল, মড আই মানে শুধু আই লিখবো, আর মড অফ জে এক্সি মানে শুধু এক্সি লিখবো। ঠিক আছে, এবারে আমরা কিউ ফ্যাক্টর ক্যালকুলেট করে ফেলি। কিউ ফ্যাক্টর কিউ ইজ ইকাল টু আমরা জানি ভিসি ডিভাইডেড বাই ভি। এবার ভিসির মান আমরা পেয়ে গেলাম আই ইন্টু এক্সি, আর ভি এর মান আমরা আগেই পেয়েছি, ভি এর মান কত, আই ইন্টু আর। ঠিক আছে, এবারে দেখো উপরের আই আর নিচের আই কেটে গেল, এই আই এ আই কেটে গেল, পড়ে থাকলো কে, এক্সি বাই আর। এবার এক্সি মানে আমরা কত জানি, ইন জেনারেল আমরা এক্সি মানে জানি 1/2 এফসি, তাই তো? কিন্তু যেহেতু এটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে ঘটছে তার জন্য আমরা F0 কথাটা এখানে ইউজ করবো, F0 এটা ভাইটাল, F0 কথাটাকে আমরা এখানে ইউজ করলাম। তাহলে এটা হয়ে গেল 1/2 F0 ইন্টু সি, আর তার সঙ্গে 1/r একটা গুণ থাকলো, তার মানে এটাকে আমরা একটা সাজিয়ে লিখলে এরকম লিখতে পারি 1/2 F0 ইন্টু আর সি। ঠিক আছে, এরকম লিখতে পারি, অথবা আমরা এটাকে এরকমও লিখতে পারি 1/ω0 ইন্টু আর সি, যেখানে 2πf0 এই টার্মটাকে আমরা ω0 লিখলাম, 2πf0 এর পরিবর্তে ω0 ইন্টু আর সি লিখে দিলাম। তাহলে কিউ ফ্যাক্টরের মান কত বেরোলো, দুরকম ভাবে বেরোলো, একটা হলো আমার ω0L বাই আর, আর একটা ভাবে বেরোলো আমার 1/ω0 ইন্টু আর সি। ঠিক আছে, আচ্ছা এটাকে আরো সিম্পলিফাই করা যায়, কিন্তু দুটোকেই আরো সিম্পলিফাই করা যায়। কিভাবে সিম্পলিফাই করবে বলো, কিউ ফ্যাক্টরের মান যেটা আমরা পেয়েছি, স্যার ওমেগা আর এর মানটা বসিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ω0L করে যেটা আমরা পেয়েছি, ধরো ω0L বাই আর করে পেয়েছিলাম, অথবা আমরা এটাকে কি পেয়েছিলাম 2π, সরি আমরা তো 2π এর রেসপেক্টেই করেছি আগে, তাহলে ওটাই করা ভালো, 2πf0 ইন্টু এল বাই আর, এটা আমরা আগে পেয়েছি তো। এবার f0 এর মান আমরা কত পেয়েছিলাম বলো, f0 এর মান আমি আগে হিসাব করে দেখিয়েছি, ধরো কত হয়েছিল, f0 এর মানটা হিসাব করে কত পাওয়া গিয়েছিল, এই যে 1/2π ইন্টু রুট ওভার অফ এলসি, 1/2π রুট এলসি, তাই তো? এটা আমরা আগেই পেয়েছিলাম, তো সেটাকে এখানে সাবস্টিটিউট করে দিই। তাহলে f0 সমান আমরা জানি 1/2π রুট আন্ডার এলসি, এটা আমরা জানি। তাহলে সেটাকে যদি আমি এই সমীকরণ, এটাকে আমি 1 নম্বর সমীকরণ যদি বলি, 1 নম্বর সমীকরণে যদি f0 এর এই মানটাকে আমরা বসিয়ে দিই, কত পাচ্ছি, উপরে থাকছে আমার 2π থাকছে, f0 এর জায়গায় আমরা লিখছি কত, f0 এর জায়গায় লিখে ফেলছি 1/2π রুট ওভার অফ এলসি, এটা লিখে ফেললাম। আর কি থাকছে আমার, উপরে আর একটা এল থাকছে, নিচে আর একটা আর থাকছে। ঠিক আছে, এবার দেখো এই 2π আর এই 2π কেটে গেল, আর এই এল এর সঙ্গে এই রুটের এল, একটা এল কেটে যাবে, তাই তো? তাহলে পড়ে থাকবে কে, পড়ে থাকবে হচ্ছে 1/r একটা বাইরে পড়ে থাকবে, আর রুটের ভেতরে পড়ে থাকবে আমার এল বাই সি, 1/r ইন্টু রুটের ভেতরে পড়ে থাকলো এল বাই সি। তার মানে কিউ ইজ ইকাল টু আমরা লিখতে পারি এরকম 1/r ইন্টু রুটের ভেতরে এল বাই সি। ঠিক আছে, এটা আমার কিউ ফ্যাক্টরের ভ্যালু। যদি আমরা ইন্ডাকটিভটাকে ধরি, ইন্ডাকটিভের যে ভোল্টেজ ω0L সেই রেসপেক্টে যদি ধরি, আর ক্যাপাসিটিভটা যদি ধরতাম তাহলে কি বেরোতো, তাহলে কি সেম বেরোতো, সেমই বেরোবে। আরেকবার আমরা ওটা দেখে নিই। ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে আমরা কিউ ইজ ইকাল টু যখন ভিসি বাই ভি করেছি, ভিসি বাই ভি করে কত পেয়েছি, ভিসি বাই ভি করে আমরা পেয়েছি, দেখে নেওয়া যাক কত পেয়েছিলাম আগে, এই দেখো 1/ω0 RC অথবা 1/2πf0 ইন্টু RC, এটা আমরা পেয়েছিলাম।
আমি ওটাই লিখি 1/2 f0 ইন্টু RC, এটা আমরা আগে পেয়েছি। ঠিক আছে, এবার এই f0 মান আমরা জানি, f0 মান কত, f0 মান আমরা জানি 1/2 রুটের ভেতরে LC। ঠিক আছে, রুটের ভেতরে LC। তাহলে যদি আমরা কিউ এর এই সমীকরণ, এটাকে যদি আমি 2 নাম্বার সমীকরণ নাম দিই, এই 2 নাম্বার সমীকরণে f এর ভ্যালুটা ধরো বসালাম, 2 নাম্বার সমীকরণে ধরো আমি f এর ভ্যালুটাকে এবার বসালাম, তাহলে q ইজিক্যাল টু কত হচ্ছে, q ইজিক্যাল টু হচ্ছে আমার 1/2 নিচে থাকলো f0 এর পরিবর্তে আমরা কি বসাচ্ছি 1/2 ইন্টু রুটের ভেতরে LC। ঠিক আছে, আর উপরে এখানে কি থাকছে RC গুণ থাকছে। তাহলে দেখো এবারেও আমরা দেখতে পাচ্ছি এই 2 পাই আর এই 2 পাই, এই দুটো কেটে গেল, এটা আর এটা কেটে গেল। আচ্ছা, এই রুট এলসিটা উপরে উঠে যাবে, উপরে আমার রুট এলসি উঠে গেল, আর নিচে পড়ে থাকলো কে RC পড়ে থাকলো। ঠিক আছে, তার মানে এই সি আর রুটের ভেতরে একটা সি কেটে যাবে, যে নিচে আর একটা রুট সি হয়ে যাবে, তার মানে 1/r ইন্টু রুটের ভেতরে হয়ে গেল আমার L/C। এটা আমার কিউ এর ভ্যালু বার হলো। ঠিক আছে, তো এইভাবে আমরা কিউ এর ফ্যাক্টরে যে ভ্যালু পাচ্ছি ওটাও হচ্ছে 1/r রুটের ভেতরে L/C, আর এখানেও কত পেয়েছিলাম 1/r রুটের ভেতরে L/C। দেখো দুটো ওয়েতে কিন্তু কিউ ফ্যাক্টর তার মানটা কিন্তু সমানই হবে। ঠিক আছে, কিউ ফ্যাক্টরের মানটা কিন্তু সমান হবে। তাহলে কতগুলো টার্ম শিখলাম আজকে, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি শিখলাম, f0, আর কি শিখেছি ব্যান্ডউইথ শিখেছি, ব্যান্ডউইথ মানে হচ্ছে কত f2 মাইনাস f1। f2 মাইনাস f1 একটা শিখেছি, আর একটা শিখলাম কিউ ফ্যাক্টর, কিউ ফ্যাক্টর সমান কত পেলাম 1/r রুট ওভার অফ L/C, অথবা আমরা এটাকে পাচ্ছি হচ্ছে VL/V, অথবা আমরা এটাও লিখতে পারি VC/V। এটা আমরা সবই পেলাম কার ক্ষেত্রে না সিরিজ রেজোনেটিং, সরি এটা হচ্ছে VC/V, সিরিজ রেজোনেটিং সার্কিটের ক্ষেত্রে এই সব টার্মস গুলো আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তো দেখো এখানে আমরা আরেকটা টার্ম দেখব, যে এই যে ব্যান্ডউইথ, এখানে f2 আর f1 দুটো ফ্রিকোয়েন্সি আছে, তো এই দুটো ফ্রিকোয়েন্সির মান দুটো জানা দরকার, মানে f2 আর f1 এদের ভ্যালুগুলো কত হচ্ছে সেটাকেও আমাদেরকে জানতে হবে। তো সেটা জানতে গেলে কিভাবে জানবো, দেখো f2 যখন আমার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে, দেখো f2 আর f1 যে ফ্রিকোয়েন্সি গুলো হচ্ছে, তখন আমাদের কারেন্টের মানটা কত হচ্ছে 1/√2 টাইমস হচ্ছে, তাই তো কারেন্টের মানটা 1/√2 হচ্ছে, ম্যাক্সিমাম যে কারেন্ট তার 1/√2 টাইমস হয়ে যাচ্ছে। আমি এখানে আঁকি এটাকে, এই যে আমরা গ্রাফটা এঁকেছিলাম কারেন্টের গ্রাফটা, কারেন্টটা আমার এইখানে সর্বোচ্চ ছিল, সর্বোচ্চ কারেন্টের মান কত I0 ধরছি, I0 মানে কত, I0 মানে হচ্ছে V/R, অনলি V/R। আর এখানে দুটো ফ্রিকোয়েন্সি আছে, একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে f1 আর এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে f2, যেখানে আমাদের কারেন্টের মানটা কত 1/√2 টাইমস অফ I0, তাই তো I0 যা ভ্যালু তার 1/√2 বা 70.7%, তাই তো। তাহলে বলো ওখানে আমাদের ইম্পিডেন্সটা কত হওয়া উচিত, কারেন্টের মানটা যদি 1/√2 টাইমস হয়ে যায়, এখানে কারেন্ট কত V/R অনলি, এখানে আমার V/R, তাই তো এই I0 এর মানটা হচ্ছে V/R। আর যদি আমি এই কারেন্টটাকে সাপোজ I1 ধরে নিই, এই কারেন্টটাকে ধরো আমরা I1 ধরে নিচ্ছি, তাহলে I1 সমান কত, I1 সমান হচ্ছে 1/√2 ইন্টু V/R, 1/√2 ইন্টু V/R, কিন্তু দুটো জায়গাতে তো ভিটা তো সেম, তার মানে এখানে আমার রেজিস্ট্যান্স বা এখানে আমার ইম্পিডেন্সটা ছিল অ্যাট ফ্রিকোয়েন্সি f0, যখন আমার ফ্রিকোয়েন্সিটা f0 তখন আমার ইম্পিডেন্স হচ্ছে অনলি R, কিন্তু যখন আমার ফ্রিকোয়েন্সি f1 অথবা আমার ফ্রিকোয়েন্সি হচ্ছে f2 তখন আমার ইম্পিডেন্স হচ্ছে √2 ইন্টু R। ঠিক আছে, ইম্পিডেন্সের ভ্যালু বা মড জেড এর ভ্যালুটা হচ্ছে √2
ইন্টু আর, √2 ইন্টু আর, এটা হচ্ছে ভ্যালু। আচ্ছা, এবার আমরা দেখছি যে ইম্পিডেন্সের যে ফর্মুলাটা সেটা কি ছিল। ইন জেনারেল ইম্পিডেন্সের যে ফর্মুলা সেটা কি ছিল? ইম্পিডেন্সের ফর্মুলাটা এরকম ছিল তো, রুটের ভেতরে আর স্কোয়ার, এটা আমার ইম্পিডেন্সের মানটার ফর্মুলা ছিল। মড অফ ইম্পিডেন্স যেটা, সেটা হচ্ছে রুটের ভেতরে আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার। আচ্ছা, এর ভ্যালু যদি আমাকে √2r করতে হয়, এর ভ্যালু যদি √2r করতে হয়, সেটা কখন সম্ভব, কি করে হবে বলো? এটার ভ্যালু √2r কি করে হতে পারে? দুদিকে স্কোয়ার করে দাও। দেখো, এই যে f1 বা f2 ফ্রিকোয়েন্সি, এই মানটা মড জেড এর মানটা এখানে কখন হচ্ছে? অ্যাট f1 and f2, অ্যাট f1 and f2 ফ্রিকোয়েন্সিস, ঠিক আছে? অ্যাট f1 and f2 ফ্রিকোয়েন্সিতে আমার এর মানটা হচ্ছে √2 টাইমস অফ r। এবার আমি দেখতে চাইছি যে সেই সময়ে এক্সএল মাইনাস এক্সির সঙ্গে আর এর রিলেশনটা কি। তার মানে মড জেড এর ফর্মুলা আমরা ইন জেনারেল জানি, রুটের ভেতরে আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার, সেইটা সমান হয়ে যাচ্ছে আমার √2 ইন্টু আর। আমি এবার দুদিকে যদি স্কোয়ার করে দিই, তাহলে এদিকে আমার স্কোয়ার চলে গেল, এদিকে আমার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার, এদিকে √2 আর তার স্কোয়ার যদি আমরা করি, তাহলে 2 ইন্টু আর স্কোয়ার হয়ে যাবে। এবার এই আর স্কোয়ারটাকে ওইদিকে নিয়ে বিয়োগ করে দেবো, তাহলে কি হবে? এক্সএল মাইনাস এক্সি এটার হোল স্কোয়ার সমান হয়ে যাচ্ছে 2r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, 2r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মানে কত? শুধু আর স্কোয়ার। এবারে আমি কি করব? এবারে আমি দুদিকে আবার রুট করে দেবো। দুদিকে যদি রুট করে দিই, তাহলে এক্সএল মাইনাস এক্সি সমান কত বেরোচ্ছে? আর বেরোচ্ছে না, এক্সএল মাইনাস এক্সি সমান হচ্ছে প্লাস মাইনাস আর, ঠিক আছে? প্লাস মাইনাস আর, তাই না? প্লাস মাইনাস আর বেরোবে না, দুদিকেই স্কোয়ার রুট করছি, মানে এবার রুট মানে মাইনাস আর এর স্কোয়ার করলেও তো আর স্কোয়ার হয়, আবার প্লাস আর তার হোল স্কোয়ার করলেও আর স্কোয়ারই হয়। তার মানে এটা হবে প্লাস মাইনাস আর, এই দুটো ফ্রিকোয়েন্সিতে হবে। এবারে আমরা এক এক করে হিসাব করব। একবারে আমরা ধরে নেব এই ডিফারেন্স যেটা এক্সএল মাইনাস এক্সি, এটা একবার প্লাস আর কখন হবে বলো দেখি? এক্সএল মাইনাস এক্সি একবার প্লাস আর ধরবো, একবার এক্সএল মাইনাস এক্সি আমরা মাইনাস আর ধরবো। এক্সএল মাইনাস এক্সি প্লাস আর, এটা কখন সম্ভব? লোয়ার না আপার, কোন ফ্রিকোয়েন্সি, কোন কাট অফ ফ্রিকোয়েন্সিতে হবে তোমাকে বলো? গ্রাফটা ভাবো, দুটোর গ্রাফ ভাবো, এক্সএল আর এক্সি গ্রাফটা ভাবো। এক্সএল এর গ্রাফটা কেমন ছিল? নীল রং দিয়ে দেখাচ্ছি, এটা ছিল এক্সএল এর গ্রাফ। স্যার, এটা আপার ফ্রিকোয়েন্সিতে হবে। আর কালো দিয়ে দেখাচ্ছি ধরো এক্সির গ্রাফ। এবার বলো এক্সএল মাইনাস এক্সি, এটা হচ্ছে আমার এক্সএল, এটা হচ্ছে এক্সএল, আর নিচেরটা হচ্ছে এক্সি। দেখছি দাঁড়াও, এটা হচ্ছে এক্সি। এবার বলো এক্সএল মাইনাস এক্সি পজিটিভ, এক্সএল মাইনাস এক্সি পজিটিভ কখন হয়? যখন আমার এই রেজোনেন্সের পরে এক্সেলটা যখন এক্সির যাচ্ছে, থেকে বেশি হবে। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি থেকে বেশি ফ্রিকোয়েন্সিতে গেলে তবে আমার এক্সএল বড় হচ্ছে। তার মানে এই দিকটায়, এইদিকে কোন ফ্রিকোয়েন্সিতে পাওয়া যায়? এইদিকে মানে f0 থেকে ডান দিকে যদি আমরা যাই, এদিকে কোন ফ্রিকোয়েন্সি আছে? আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, তার মানে অ্যাট f2 ফ্রিকোয়েন্সিতে হবে, তাই তো? এটা এই ঘটনাটা ঘটবে আমার সাপোজ অ্যাট এ ফ্রিকোয়েন্সি f2। আমরা ধরে নিচ্ছি এক্সএল মাইনাস এক্সি এটা ঘটছে এই আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ অ্যাট f2। তখন তাহলে আমরা f2 দিয়ে যদি বার করতে চাই, কিভাবে বার করবো? এক্সএল এর জায়গায় আমরা বসিয়ে দেবো 2 ইন্টু f0 নয়, সরি, f0 কেন বসাবো, এখানে f2 হবে। এবার f2 ইন্টু এল মাইনাস 1 এক্সির মান কত? 1/2 ইন্টু f2 ইন্টু সি ইজ ইকুয়াল টু হচ্ছে আর, ঠিক আছে? আমরা আপার কাট অফ ফ্রিকোয়েন্সিতে এক্সএল এর মান বার করলাম, এক্সি এরও মান বার করলাম, দিয়ে আমরা বসিয়ে দিলাম। এবারে আমরা একটা সমীকরণ পেয়ে যাবো। দেখো, এই সমীকরণটাকে যদি আমি গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার, আমরা ধরো 2πl যেটা, সেটাকে আর রাখছি না, সেটাকে আমি দুদিক দিয়ে মানে ভাগ করে দিচ্ছি। আমরা ধরো এখানে 2π f2c, এটা আছে আমাদের f2c, ওদিকে আমাদের কত হয়ে যাবে? 2π কমন নিলে 2π তার হোল স্কোয়ার হয়ে যাবে,
ইন্টু f2 স্কোয়ার হয়ে যাবে ইন্টু এলসি হয়ে যাবে -1 দ্যাট ইকুয়ালস টু হচ্ছে এদিকে আর। আমি লসাগু নিলাম, সিম্পলি আমি লসাগু নিলাম, আর কিছু করি, ঠিক আছে। এবারে আমরা একটু গুণ করে নেব, তার মানে 2 পাই তার হোল স্কোয়ার ইন্টু f2 স্কোয়ার ইন্টু এলসি -1 ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে 2 পাই f2 ইন্টু আরসি, ঠিক আছে। আমি ক্যালকুলেট করতে চাইছি f2 টাকে, তাহলে f2 টাকে আমাকে ওই কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মে বা সমীকরণের ফর্মে নিয়ে আসতে হবে, কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে। তাহলে সেটা করতে গেলে কি করব, আমাকে f2 টাকে আলাদা করে রাখতে হবে, তার মানে এই বাকি যে টার্মস গুলো আছে ওগুলো দিয়ে ভাগ করে দেব। আমি আরেকবার এখানে লিখে ফেলি এটাকে, 4 পাই স্কোয়ার হয়ে যাচ্ছে এটা। আচ্ছা, আমি এখানে আরেকটা বোর্ড খুলে নিই। দেখো এখানে হচ্ছে 2 পাই তার হোল স্কোয়ার মানে হচ্ছে 4 পাই স্কোয়ার হয়ে যাচ্ছে ইন্টু f2 স্কোয়ার থাকছে, f2 স্কোয়ার থাকছে ইন্টু কত থাকছে ইন্টু এলসি থাকছে। এটা তোমরা খাতায় করো কিন্তু, ঠিক আছে, তাহলে তোমাদেরও প্র্যাকটিস হয়ে যাবে। এলসি আর এদিকে কত হচ্ছে, এই যে 2 পাই f2 ইন্টু আরসি, সেটাকে আমি ডান দিকে নিয়ে চলে আসবো, যদি নিয়ে সরি বাঁ দিকে নিয়ে চলে আসবো, বাঁ দিকে নিয়ে চলে এলে কত হয়, এদিকে 2 পাই ইন্টু আরসি ইন্টু f2, আরসি ইন্টু f2 -1 ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে এই যে সমীকরণটা আমরা পেলাম, এটাকে আমি এরকম লিখতে পারি তো, একটা সমীকরণ আমরা জানি তো, সেই শ্রীধরাচার্যের ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু যদি 0 হয়, এটা একটা যদি দ্বিঘাত সমীকরণ হয়, তার সমাধানগুলো কি হয়, x ইকুয়ালস টু কত হয় বলো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস মাইনাস সি বি বাই 2a। রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac, তাই তো, বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো ঠিক সেরকম ভাবে এখানে আমার কি আছে, এখানে আমার x2 এর জায়গায় আছে, x এর জায়গায় আছে আমার এইটা, x এর জায়গায় আমার f2 আছে এখানে, আর কিছুই নেই। এখানে আমার এটা x2 স্কোয়ার, মানে এটাকে আমরা ধরো x2 x স্কোয়ার ধরছি, আর এই f2 টাকে আমরা x ধরছি। তাহলে আমরা একটা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা পেয়ে যাব, সমাধানটা পেয়ে যাব। তাহলে x এর মান কত হচ্ছে বলো এখান থেকে, মানে f2 এর মান কত হচ্ছে, f2 ইজিক্যাল টু আমরা লিখতে পারি মাইনাস বি মানে হচ্ছে প্লাস 2 পাই আরসি, এটা আমরা লিখতে পারি, প্লাস মাইনাস রুটের ভেতরে কত হবে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে এইটা, তার স্কোয়ার মানে হচ্ছে 4 পাই পাই স্কোয়ার স্কোয়ার আর স্কোয়ার সি স্কোয়ার, আর স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4ac, -4 মানে এই -4ac, সি এর জায়গায় এখানে কত আছে -1 আছে, তাই তো, সি এর জায়গায় এখানে আমার -1 আছে, তার মানে -4 আর এই মাইনাস, মানে a এর ভ্যালু -1, তার মানে এটা প্লাস হয়ে গেল 4 ইন্টু, এবার এটার মান কত, এর মান আবার এখানে আমরা জানি হচ্ছে 4 পাই স্কোয়ার। 4 পাই স্কোয়ার এলসি, 4 পাই স্কোয়ার এলসিটাকেও ধরতে হবে, ঠিক আছে, এলসিটাও তো আছে 4 পাই স্কোয়ার এলসি, সরি 4 পাই স্কোয়ার এলসি। ডিভাইডেড বাই 2 ইন্টু এ, তার মানে 2 ইন্টু এ মানে কত, এখানে এ মানে হচ্ছে 4 পাই স্কোয়ার এলসি, 4 পাই স্কোয়ার
এলসি। এটা একটু বড় ক্যালকুলেশনটা হয়ে গেল, এটাকে ওমেগা ধরলে সম্ভবত একটু সোজা হতো ক্যালকুলেশনটা। ঠিক আছে, 2πf এর জায়গায় যদি আমরা ওমেগা ধরতাম অনেক সহজে এটা বার হতো। যাই হোক, উম, এখানে কত আছে ফ্রিকোয়েন্সিটা? আচ্ছা, যদি আমরা এটাকে এই কথা এখানে একবার লিখে নিই, এখানে আমরা পাচ্ছি কত, f2 সমান কত পাচ্ছি বলো? f2 সমান আমরা পাচ্ছি 2πRC, 2πRC প্লাস মাইনাস রুটের ভেতরে কত থাকছে, 4π² r² c², 4π² r² c², আচ্ছা প্লাস হচ্ছে 16π² LC, 16π² LC, 16π² LC। তাকে ভাগ করছি কাকে দিয়ে? তাকে আমরা ভাগ করছি হচ্ছে এদিকে হচ্ছে 8π² LC দিয়ে ভাগ করছি, 8π² LC দিয়ে আমরা ভাগ করছি। এবার আমরা সিম্পলি ভাগ করে দেবো এক একটা পার্ট বাই পার্ট, মানে 2π এখানে RC আছে ডিভাইডেড বাই এটা হচ্ছে কত, 8π² LC, 8π² LC প্লাস মাইনাস রুটের ভেতরে যে মনে হচ্ছে এখানে কিছু ক্যালকুলেশনের কিছু এরর হয়ে থাকতে পারে। আমি এটাকে আরেকবার ওমেগা দিয়ে করার চেষ্টা করছি। ঠিক আছে, এটাকে ওমেগা দিয়ে যদি করা হয় অনেক ইজিয়ার হতে হবে, এটা ক্যালকুলেশনটা জটিল হয়ে যাচ্ছে। এখানে এক্সেল দেখো, এই পর্যন্ত আমরা বুঝেছি এক্সেল মাইনাস এক্সি ইজ ইকাল টু প্লাস আর, এটা আমরা ধরেছি। আমরা ওখান থেকে আরেকবার এটাকে করার চেষ্টা করছি, এক্সেল মাইনাস এক্সি ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস আর, আমরা এটা আগে দেখেছি। ঠিক আছে, এক্সেল মাইনাস এক্সি ইকুয়ালস টু যদি প্লাস আর হয়, এটা আমার আপার কাট অফ ফ্রিকোয়েন্সিতে ঘটনাটা ঘটছে। এবার আপার কাট অফ ফ্রিকোয়েন্সি যখন হচ্ছে, আমরা করবো স্যার, থাকুক এটা হোমটা। না আমি এটা একবার দেখে নিই, এক্সেল ইকুয়ালস টু, এটা করে নিতে পারো, আমি লোয়ারটা তোমরা করবে। ঠিক আছে, আমি আপারটা একবার চেষ্টা করে দেখে নিই। এটা হচ্ছে ওমেগা 2 ইন্টু এল, আর এক্স সি মানে আমরা ধরে নিচ্ছি ওমেগা 2, মানে 1/ω2 ইন্টু সি, এটা আমরা ধরে নিচ্ছি। লোয়ারটা তোমরা করবে। তাহলে এবার আমি একবার বলে দিই, খালি এক্সেল এর জায়গায় আমি ওমেগা 2 এল লিখলাম, আর এক্সি এর জায়গায় 1/ω2 ইন্টু সি আমি লিখলাম। ঠিক আছে, এবারে হচ্ছে এটা হচ্ছে আমার আর হয়ে গেল। এবারে আমি কি করব, এবারে আমি চাইছি ওমেগা 2 এর ভ্যালুটাকে বার করতে। দেখো এখানে অনেকটা সিম্পলিফাই হয়ে গেল, কারণ 2π গুলো এত থাকছে না, তো তার জন্য ক্যালকুলেশনটা একটু ইজিয়ার হবে। এখানে ওমেগা 2 সি ইজিক্যাল টু হয়ে যাচ্ছে আমার ওমেগা 2 তার স্কোয়ার ইন্টু এল সি মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে আমার আর। এটা অনেক সিম্পলিফাইড হবে। দ্যাট ইকুয়ালস টু আমরা লিখতে পারি ওমেগা 2 তার স্কোয়ার ইন্টু এল সি মাইনাস আর সি ইন্টু ওমেগা 2 মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা ওমেগা 2 এর ভ্যালুটা পেয়ে যাব। আমি আরেকবার এখানে লিখি, এল সি ইন্টু ওমেগা 2 স্কোয়ার মাইনাস হচ্ছে আর সি ইন্টু ওমেগা 2 মাইনাস আর সি ইন্টু ওমেগা 2, আচ্ছা মাইনাস 1 ইকুয়ালস টু 0, মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা ওমেগা 2 বার করতে পারবো কি, ওমেগা 2 আমরা বার করতে পারি হচ্ছে মাইনাস বি, মানে হচ্ছে আর সি প্লাস মাইনাস রুটের ভেতরে বি স্কোয়ার মাইনাস 4ac, মানে হচ্ছে আর স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 এ, মানে হচ্ছে এল সি, সি মানে হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে কত,
টু ইন্টু এ, মানে টু ইন্টু এলসি। ঠিক আছে, তাহলে দেখো এটাকে সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাচ্ছি কত, আর বাই মানে আর সি ডিভাইডেড বাই টু এলসি, এটা পাচ্ছি, প্লাস মাইনাস রুটের ভেতরে, যদি রুটের ভেতরে ঢুকিয়ে দিই জিনিসটাকে, তাহলে এটা এল স্কোয়ার সি স্কোয়ার ঢুকে যাবে, এল স্কোয়ার সি স্কোয়ার ঢুকে যাবে। আর যদি আমি 1/2টাকে বাইরেই রাখি, তার মানে রুটের ভেতরে ঢুকে যাবে আর স্কোয়ার সি স্কোয়ার প্লাস 4LC প্লাস 4LC ডিভাইডেড বাই এল স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। ঠিক আছে, তার মানে রুটের ভেতরে দেখো এখানে আমার এই সি আর এই সি কেটে গেল। ঠিক আছে, তাহলে কি হলো, এখানে ওমেগা 2 সমান বেরিয়ে গেল, ওমেগা 2 সমান আমার বেরোলো হচ্ছে R/2L, বাইরে থাকলো R/2L প্লাস মাইনাস একটা হাফ, প্লাস মাইনাস একটা হাফ হয়ে গেল। আর এটা আমার যদি ভাগ করি, তার মানে হয়ে যাচ্ছে আর স্কোয়ার সি স্কোয়ার বা এল স্কোয়ার সি স্কোয়ার। রুটের ভেতরে যদি আমরা ওই জিনিসটাকে ভাগ করে দিই, আর স্কোয়ার সি স্কোয়ার বাই এল স্কোয়ার সি স্কোয়ার প্লাস 4LC বাই এল স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা, এই টুটাকেও যদি আমরা ভেতরে ঢোকাতে পারি, পরের স্টেপে ঢুকিয়ে দেবো, হচ্ছে 4LC বাই এল স্কোয়ার সি স্কোয়ার, 4LC বাই এল স্কোয়ার সি স্কোয়ার। এখানে আমরা ক্যান্সেল আউট করলে এটা পেয়ে যাচ্ছি, সি স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখানে একটা এলসির সঙ্গে একটা এলসি স্কোয়ার, মানে নিচে একটা এলসি পড়ে থাকবে, তার মানে এটা হয়ে গেল R/12। ঠিক আছে, প্লাস মাইনাস এই টুটাকে যদি আমরা এই রুটের ভেতরে ঢুকিয়ে দিই, তার মানে 4 ঢুকবে রুটের ভেতরে, তার মানে হয়ে যাবে কত, আর স্কোয়ার বাই 4L স্কোয়ার হয়ে যাবে ওটা। আর 4 ঢুকে এই 4 এর সঙ্গে ক্যান্সেল আউট হয়ে যাবে, মানে নিচে 1/LC পড়ে থাকবে। ঠিক আছে, তো তার মধ্যে আমরা এই প্লাস যে সিম্বলটা যদি নিই, তাহলে আমরা এখানে প্লাসটাই নেব, তার মানে ওমেগা 2 সমান আমরা এখানে প্লাসটা নেব, মাইনাসটা নিলে হবে না আমাদের, তাহলে ওটার ফ্রিকোয়েন্সিটা নেগেটিভ হয়ে যাচ্ছে। যেহেতু ফ্রিকোয়েন্সি ক্যান নট বি নেগেটিভ, তার জন্য আমরা এখানে কিন্তু এটাকেই নেব, দিয়ে আমাদের কত আসবে, R/12 প্লাস রুটের ভেতরে আর স্কোয়ার বাই 4L স্কোয়ার প্লাস 1/LC চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আপার কাট অফ ফ্রিকোয়েন্সিটা বেরোলো। ঠিক আছে, এবার একইভাবে তোমরা ঘরে চেষ্টা করে দেখবে L1, মানে যেটা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, মানে এখানে আমরা দুটো ফ্রিকোয়েন্সির কথা দেখেছি, তো দুটো ফ্রিকোয়েন্সি আপার আর লোয়ার, তার মধ্যে এই F2 যেটা, তার কোরেসপন্ডিং ফ্রিকোয়েন্সি ওমেগা 2, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা 2 সমান হচ্ছে 2πf2 অনলি, আর তো কিছু নয়। তাহলে আমরা এই ওমেগা 2টাকে ক্যালকুলেট করে ফেললাম। এবার তোমরা চেষ্টা করবে এই F1 এর কোরেসপন্ডিং যে ওমেগা 1 হবে, যেখানে ওমেগা 1 ইজিক্যাল টু কত, 2πf1, এটা ক্যালকুলেট করার চেষ্টা করবে করে। ঠিক আছে, ওমেগা 1টা বার করবে, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা তাহলে বার হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনাটা রাখছি। এর মধ্যে কারো ডাউট আছে? বলো, আজকে যে টপিকগুলো পড়লে তার মধ্যে কোনো ডাউট আছে? স্যার বলছি যে এটা শুধু RLC সার্কিটের জন্য প্রযোজ্য, তো RC বা RL সার্কিটের জন্য প্রযোজ্য নয়? না, RL বা আর সেখানে তো রেজোনেন্স হবে না। সেখানে হবে কি করে, দুটো জিনিস থাকতে হবে না, এল এবং সি দুটো না থাকলে তো রেজোনেন্স হবে না। ঠিক আছে, স্যার, হ্যাঁ, শুধু ওমেগা করার আগে যেগুলো করেছিলাম সেগুলো কি কেটে দেবো? এই মানে যেটা এই F2 দিয়ে যেটা করেছিলে না, ওটা একটু কঠিন হয়ে যাচ্ছে, মানে ক্যালকুলেশনটা না খুব কঠিন হয়ে যাচ্ছে। এটা কেটে দিতে পারো, এটা এভাবে করো না, মানে F2 দিয়ে করো না, মানে ওটাকে ওমেগা দিয়ে করাই ভালো, কারণ তা নাহলে জটিল হয়ে যাচ্ছে, ক্যালকুলেশনে ভুল হওয়ার চান্স অনেক বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে।